নাটকের শুরুতে আমরা এখানে দেখতে পাই ইউনাকে, যে এখানে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। আর ঠিক সেই মুহূর্তে তার পাশে দৌড়ে চলে আসেন মিস্টার কু, যিনি এখানে ইউনার কাছে দেরি করে আসার জন্য ক্ষমা চাইতে থাকেন। ইউনা এখানে কুয়ের কাছে ক্ষমা চাইছিল যে সে এই জীবনের সবকিছু নিজের হাতে নষ্ট করে ফেলেছিল, কিন্তু সে যদি এখানে দ্বিতীয় কোনো সুযোগ পায় তাহলে সে এখানে কখনোই সেই মানুষের কাছে ফিরে যাবে না এবং নিজের জীবনকে একটি সুন্দর ও উন্নত জীবন হিসেবে গড়ে তুলবে। ব্যাস, এরই সাথে এখানে তার জীবনের সমাপ্তি ঘটে। কিন্তু আমরা এখানে দেখতে পাই ইউনাকে, যে এখানে শিয়ার সাথে কারের ভেতর বসেছিল। ইউনার এই মুহূর্তটি খুব ভালোভাবে মনে ছিল, কারণ এই মুহূর্তটি তো এখানে 5 বছর আগের সিয়ের জন্মদিন উদযাপনের পার্টির ছিল। তার মনে হতে থাকে যে হয়তো মরার আগে এখানে 10 মিনিট পর্যন্ত সব স্মৃতি আবার মনে পড়তে থাকে, সুতরাং এই সব কিছু এখানে তারই একটি অংশ হবে। এমন সময় এখানে জিয়া বলতে থাকে যে ইউনা, তুমি চিন্তা করো না, এখানে জিয়ের এই পোশাকটি খুব পছন্দ হবে এবং একই সাথে তোমাকেও সে পছন্দ করবে। এমন কথা বলে সেখান থেকে সে তাকে নিয়ে যেতে থাকে। ইউনা যত ভেতরের দিকে যেতে থাকে সে জানতো যে এই জমকালো জন্মদিনের পার্টিতে এখানে সবচেয়ে বেশি পরিশ্রম ইউনা নিজেই করেছে। সবকিছু এখানে ইউনা পরিকল্পনা করেছিল জিএকে চমকে দেওয়ার জন্য, তাকে তার জন্মদিনের দিনে এখানে খুশি করার জন্য। কিন্তু এখানে এত সবকিছু করার পরেও জি তো এখানে ইউনাকেই আমন্ত্রণ জানায়নি। কিন্তু শিয়া এখানে ইউনাকে জোর করেছিল এমন একটি পোশাক পরে আসার জন্য যাতে এখানে জিএর জন্য সে নিজে একটি উপহার হয়ে সামনে আসে, এবং সেই সময় এখানে সে জিএকে একটু বেশি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল, যে কারণে এখানে জি সেদিন জন্মদিনের পার্টিতে খুব রাগ করেছিল এবং ইউনাকে দিয়ে খুব বেশি অপমানজনক পরিস্থিতির মুখোমুখিও করিয়েছিল। এই সব কিছু তার 5 বছর আগের কথা মনে পড়ছিল। ঠিক ততক্ষণেই এখানে জি যেমনই ইউনাকে দেখে তার মেজাজ খারাপ হয়ে যায় এবং কাছে এসে এখানে সে তাকে বলতে থাকে যে আমি জানি তুমি এখানে এমন পোশাক পরে কেন এসেছো, আমার অপমান করানোর জন্য, কিন্তু আজ এমনটা হবে না, এখনই এখান থেকে চলে যাও। জিয়া বলে যে জি, তুমিও না বড্ড বেশি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছ। তুমি কি জানো যে ইউনা তোমার জন্য এখানে একটি উপহার প্রস্তুত করেছে, কেন তাকে তার উপহারটি দিতে দিচ্ছ না? এবং এখানে জি বলতে থাকে যে কোনো প্রয়োজন নেই, আমার কোনো উপহারের প্রয়োজন নেই, তুমি এখনই এখান থেকে চলে যাও, সেটাই ভালো হবে, অন্যথায় তুমি জানো যে আমাকে রাগানোর শাস্তি কি হতে পারে। ইউনার এখানে মনে পড়ছিল যে কিভাবে এখানে সে নিজের এক একটি সঞ্চয় জুড়ে জুড়ে এখানে জিএকে এই অবস্থানে নিয়ে এসেছে, যেখানে সে আজ এত বড় একজন তারকা হয়ে উঠেছে। কিন্তু এখানে ইউনার সমস্ত পরিশ্রম পানিতে ভেসে যায়, কারণ এখানে জি তো খ্যাতি পাওয়ার পর চেনার বাইরে চলে যায়। তার কাছে ইউনা এখানে কিছুই ছিল না এবং সে সেই মানুষ ছিল যার কারণে এখানে ইউনার মৃত্যু হয়েছিল। ততক্ষণে এখানে ইউনা বুঝতে পেরে যায় যে এটি কোনো 10 মিনিটের স্মৃতি তো নয়, তার হয়তো পুনর্জন্ম হয়েছে এবং এখানে সৃষ্টিকর্তা তাকে আরো একটি সুযোগ দিয়েছেন সবকিছু ঠিকঠাক করার। এবং এখানে জি জোর পূর্বক ইউনাকে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল, যেখানে ইউনাও রেগে গিয়ে তাকে 2-3টি চড় মেরে দেয়। আর এটি দেখে তো এখানে জি এর পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ সে এটি তো এখানে ইউনার কাছ থেকে একেবারেই আশা করেনি। জিয়ারও চোখ খোলা খোলকাই থেকে যায়। সে ইউনার কাছে বলে যে এটি তুমি কি করছো? ইউনা বলে যে আরে আমি আমার বিশেষ জন্মদিনের উপহার এখানে জিএকে দিচ্ছি। কেন জি, তোমার উপহার পছন্দ হয়নি? সেখানে আসা সমস্ত অতিথি এখানে এরপর কানাঘুষা করা শুরু করে দেয়। জিয়ের রাগ আরো বেড়ে যায় যে এক তো তুমি একটা বিশ্রী পোশাক পরে এসেছো, তার উপর তুমি আমাকে চড় মেরেই যাচ্ছ। জিয়া বলে যে দেখো জি, কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকবে, আমি তার সাথে এখনই কথা বলে জানাচ্ছি। এবং এখানে জিয়া ইউনাকে বিষয়টি বুঝিয়ে বলার জন্য বলে। ইউনা বলে যে এতে বুঝিয়ে বলার মতো কোনো কথা আছে? এই চড় তো আমি এখানে তোমাকে উপহার হিসেবে দিতে এসেছি, কিন্তু মনে হচ্ছে এখানে তুমি অনেক কিছু ভুলে যাচ্ছ, আর এই চড় তো আমি তোমাকে অনেক যুগ ধরে মারতে চাচ্ছিলাম। এটি শুনে জিয়ের রাগ আরো বেড়ে যায় এবং এখান থেকে সে ইউনাকে তাড়িয়ে দিতে উদ্যত হয়। ইউনা বলে যে আরে তুমি ভুলে গেলে যে তোমার কাছে যা কিছু আছে সেসব দেওয়ার মতো অন্য কেউ নয়, বরং আমি। আর আজ এই পার্টি থেকে তুমি আমাকে বের করে দিতে চাচ্ছ? সমস্ত মানুষ এখানে জিএকে দেখে কথা বলা শুরু করে দেয়। জি বলে যে না, এরপরে আর বিশ্বাস করো না, এখন পর্যন্ত আমি এখানে যা কিছু করেছি ইউনা, তা আমার নিজের যোগ্যতার কারণে আমি পেয়েছি। তুমি বলছো যে এই মাধ্যমে আমার নাম কি? ইউনা বলতে থাকে যে ঠিক আছে, যে নাম আছে না সেই নামের সাথেই সামনে এগিয়ে যাও, আমিও দেখছি যে তুমি শেষ পর্যন্ত করোটা কি। এবং জিএর কাছে তো এখানে এই সব কিছু একটি প্রতিযোগিতা মনে হতে থাকে, যেখানে সে ইউনার সাথে বলে যে কোনো ব্যাপার না, এবার আমি দেখছি যে এখানে কোনো কোম্পানি আছে যা তোমাকে কাজে নেয়, আর যদি কেউ করেও তবে আমি নিশ্চিত করব যে আমি সেই কোম্পানির নাম এখানে মাটির সাথে মিশিয়ে দেব, আর এখন আমি তোমাকে পুরো বলরুম সাজাতে বাধ্য করব। ইউনা বলে যে ঠিক আছে, আমি সেই দিনের জন্য অবশ্যই অপেক্ষা করব। এবং এখানে তার মুখের ওপর সবকিছু ছুঁড়ে ফেলে সেখান থেকে সে চলে যেতে থাকে। এই কথা বলতে বলতে যে অবশেষে এখানে আমার তোমার মতো একজন উন্মাদ মানুষের কাছ থেকে পিণ্ডি ছুটলো। এখন ইউনা যাওয়ার জন্য রওনা তো হয়, কিন্তু সংবাদদাতারা এখানে তার পিছু ছাড়ে না। তারা সবাই এই বিষয়টিকে একটি খারাপ সংবাদ বানিয়ে
পরবর্তী সময়ে এখানে চ্যানেলে প্রচার করতে চাচ্ছিল এবং ইউনা কোনো রকমে সেই হোটেল থেকে বাইরে বের হয়। সে সামনে একটি গাড়ি দেখতে পায় যা তার সামনে এসে দাঁড়িয়ে যায়। সুতরাং ইউনা সেই গাড়িতেই বসে সেখান থেকে দ্রুত চলে যায় এবং সেই গাড়ির ভেতরে অন্য কেউ নয় বরং আমাদের প্রধান পুরুষ চরিত্র মিস্টার কু ছিলেন, যেখানে ইউনা তাকে ধন্যবাদ জানাতে লাগে। এখানে ইউনার খুব ভালোভাবে মনে ছিল যে কিভাবে 1 বছর আগে এখানে সে মিস্টার কুয়ের জীবন বাঁচিয়েছিল এবং এর বদলে এখানে মিস্টার কু তাকে বলেছিলেন যে তিনি এখানে ইউনার যে কোনো ইচ্ছা পূরণ করবেন। কিন্তু ইউনা জানতো যে পূর্বের জীবনে তো সে এখানে নিজে অন্ধ ছিল। সে এখানে মিস্টার কুয়ের বদলে সেই সি এর সাথে যাওয়ার পথ বেছে নিয়েছিল, কিন্তু এই ভুল এখানে সে দ্বিতীয়বার আর করবে না। কু এখানে তার কাছে জিজ্ঞাসা করতে থাকে যে আমি শুনলাম তুমি নাকি জিএকে তারই জন্মদিনে সবার সামনে চড় মেরেছো, এবং ইউনা এখানে হ্যাঁ সূচক ইশারা করতে থাকে। সুতরাং সে তাকে বলে যে কোনো ব্যাপার না, এভাবে তো এই সবকিছু হওয়া উচিত ছিল না, তবে ঠিক আছে, ঝগড়াঝাঁটি হতেই থাকে। আমি আগামীকাল সকালে গিয়ে এখানে তার সাথে কথা বলে নেব এবং এখন তোমাদের দুজনের বিয়ে হতেই চলেছে। সুতরাং হয়তো এখানে তাকে একজন বিবেচক মানুষ হয়ে এই বিষয়গুলোকে ভুলে যাওয়া উচিত। আর তারপর এখানে ইউনা বুঝতে পারে যে কু কতটা ভালো মানুষ ছিলেন। সে এখানে সবসময় তার এবং জিয়ের মাঝখানের বিষয়গুলোকে মিটিয়ে দিত, কারণ এখানে কুয়ের ধারণা অনুযায়ী ইউনা তো জিয়েকে পছন্দই করে, কিন্তু শেষ পর্যন্ত সে যাকে পছন্দ করত সেই মানুষটি এখানে তাকে ধোঁকা দিয়েছিল। এবং ইউনা এখানে তার সামনে স্বীকার করে নেয় যে সে এখানে জিয়ের সাথে বিয়ে করতে চায় না এবং এই বাগদান ভেঙে দিতে চায়। কু তাকে বলে যে দেখো, বর্তমানে এখানে অবুঝ হয়ে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিও না, আগামীকাল সকালে এখানে তোমার আফসোস হবে। ইউনা বলে যে না, আমি আমার সিদ্ধান্ত থেকে সরবো না, আর এমনিতেও তুমি আমাকে বলেছিলে না যে আমি কোনো একটি ইচ্ছা তোমার কাছে চাইতে পারি, তাহলে কি সেই ইচ্ছা যে কোনো কিছু হতে পারে? সে বলে যে হ্যাঁ, তুমি যে কোনো কিছু চাইতে পারো। এবং এখানে ইউনা তার কাছে ইচ্ছা প্রকাশ করে মিস্টার কুয়ের সাথে বিয়ে করার। অন্যদিকে বন্ধুরা, এখানে পরবর্তী দিন জি ছুটে চলে আসে, যেখানে সে তাকে জানাতে থাকে যে নাটকে তারা এখানে কাজ করতে চলেছে সেই নাটকের নতুন অভিনেত্রীকে এখানে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই কথা শুনে এখানে জি এর রাগ চলে আসে। সে বলে যে না, এখনই এখানে বার্তা পাঠিয়ে দাও যে অভিনেত্রী পরিবর্তন হবে না, সিআই সেই নাটকে অভিনয় করবে, অন্যথায় আমি এখানে প্রধান চরিত্রের অভিনেতা হিসেবে কাজ করব না। আর হ্যাঁ, সাথে সাথে সেই ইউনাকেও বলে দাও সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। যেমনই এখানে সহকারী ইউনাকে বার্তা পাঠায়, সেই বার্তা আর পৌঁছায় না এবং সে বুঝতে পারে যে এখানে ইউনা তাকে অবরুদ্ধ করে রেখেছে। এটি শুনে তো এখানে জি এর পুরো ঘুম উড়ে যায় এবং এখানে সে তাকে কল করে তার উপর চিৎকার করতে থাকে, তাকে আদেশ দেওয়া শুরু করে দেয়। কিন্তু ইউনা এখানে তার কল কেটে দেয় এবং এখানে সে আসলে মিস্টার কুয়ের বাড়িতে ছিল, যেখানে সে মিস্টার কুয়েকে ধন্যবাদ জানায় তাকে রাতে এখানে থাকার জায়গা দেওয়ার জন্য। মিস্টার কু এখানে ইউনার সাথে বলতে থাকেন যে আজ তো এখানে জি এর নতুন নাটকের শুটিং এর প্রথম দিন, তাহলে তুমি কি দেখতে যাবে না? ইউনা বলে যে আমি সকাল সকাল তার মুখ দেখতে যাব, একেবারেই না, আমি আমার দিন এবং মেজাজ দুটিই খারাপ করতে চাই না। মিস্টার কু বলে যে আচ্ছা, আমি তো এখানে শুনলাম যে হয়তো এখানে তাকে পরিবর্তন করা হচ্ছে, আর এই চরিত্রটিও এখানে তুমি তাকে পাইয়ে দেওয়ার জন্য অনেক পরিশ্রম করেছিলে। এটি শুনে এখানে ইউনা তো আরো বেশি খুশি হয়ে যায় যে যদি জিয়াকে পরিবর্তন করা হতে থাকে তবে তো খুব মজা হবে তার মুখ দেখে। সেজন্য সে সেখান থেকে দৌড়ে যেতে থাকে, যেখানে কু তাকে তার ফোনটির কথা মনে করিয়ে দেয় এবং যখন সে ফোন নিতে ফিরে আসে তখন সে কুয়ের ওপর পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু ততক্ষণে এখানে কু তাকে সামলে নেয়, যেখানে দুজনের ঘনিষ্ঠতা একটু বেশিই বেড়ে যায় এবং এক প্রকার অস্বস্তিও তৈরি হয়। ইউনা দুঃখিত এবং বিদায় বলে সেখান থেকে চলে যায় এবং এরই সাথে সাথে এখানে কু সহকারীকে কল করে পরিচালককে বলার জন্য বলে দেয় যে যদি আজকের এখানে শুটিংয়ে ভুল করেও ইউনা এবং জি এর ঝগড়া হয় তবে নিশ্চিত করবেন যেন পরিচালক এখানেও এটি নিশ্চিত করেন যে ইউনা যেন কোনোভাবেই সমস্যায় না পড়ে। অন্যদিকে বন্ধুরা, এখানে জি এর শুটিংয়ের সূচনা হয়ে যায়, যেখানে এত এত ভক্ত তাকে শুধুমাত্র দেখার জন্য এসেছিলেন এবং এখানে ইউনাও তাদের কথা শুনছিল, যেখানে তারা তাকে কতটা ভালোবাসে। ইউনা জানতো যে জি এর যেটুকু জীবন আছে সে সবকিছু এখানে ইউনা নিজে তৈরি করে দিয়েছে এবং এখানে সে জানায় যে জি এর ভক্তরাই যেন তার আসল রূপ দেখতে পায়। তখন গিয়ে তাদের সবার মাথায় আসবে যে আসলে কোনো অভিনেতাকে তারা এখানে নিজেদের পছন্দের মানুষ বানিয়ে রেখেছে। অন্যদিকে বন্ধুরা, এখানে পরিচালক ছিলেন যার বর্তমানে জি এর অভিনয় একেবারেই পছন্দ হচ্ছিল না। সে সেখানেই দৃশ্যটি বন্ধ করে দেয় এবং এখানে আবহাওয়া সংক্রান্ত সমস্যার কথা বলে দৃশ্যটিকে একটু পিছিয়ে দেয়, কারণ সে যদি জি এর মুখের ওপর এটি বলে দেয় যে তার অভিনয় আজে বাজে কথা বা একদমই বাজে, তবে জি রেগে যাবে এবং সে পুরো একদিনের শুটিং এর তামাশা বানিয়ে রেখে দেবে, যে কারণে এখানে প্রত্যেকের বিশাল বড় আর্থিক ক্ষতি হতে পারে। সেজন্য তারা এখানে বিরতির ঘোষণা করে দেয়। জি এখানে জিয়ার সাথে বলছিল যে তুমি চিন্তা করো না, তুমি অবশ্যই এখানে প্রধান চরিত্রের অভিনেত্রী হয়েই থাকবে। এবং যেমনই সেখানে ইউনা দৃশ্যমান হয়, জি তার উপর চিৎকার করতে থাকে যে আমি তোমাকে 10 মিনিটের মধ্যে আসতে বলেছিলাম কিন্তু তুমি 15 মিনিটে এসেছো এবং মনে হচ্ছে তুমি এখানে এখন আমার প্রতিনিধি হওয়ার যোগ্যতাও রাখো না। সেজন্য এখানে আগেই বুঝিয়ে দিচ্ছি, যত টাকা বেঁচে আছে সেসব কিছু এখানে উৎপাদনকারী সংস্থাকে দিয়ে দাও, অন্যথায় ভালো হবে না। এবং এখানে ইউনা বলতে থাকে যে বাহ, আমারই টাকা দিয়ে নিজেকে প্রধান চরিত্র
চরিত্রের ভূমিকা পাইয়ে দিলে এবং এখন আমারই টাকা ব্যবহার করে এখানে সিয়াকেও প্রধান চরিত্রের ভূমিকা পাইয়ে দিতে চাচ্ছ। তোমার কি মনে হয় যে আমি কি এখানে কোনো জনকল্যাণমূলক সংস্থা খুলে রেখেছি যে তুমি যা চাইবে আমি সেসব কিছু করতে থাকবো? জি বলতে থাকে যে মনে হচ্ছে তোমার মুখ একটু বেশিই বেড়ে গেছে, তোমাকে শুধু ততটুকুই করতে হবে যতটুকু আমি তোমাকে করার জন্য বলি, না যে এখানে অতিরিক্ত কথা তোমাকে বলতে হবে বা করতে হবে। ইউনা বলতে থাকে যে প্রথম কথা, এখানে গত রাতে আমি তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম যে এখন থেকে এখানে তুমি নিজের সিদ্ধান্ত নিজে নাও, আমার উপর কোনো নির্ভরশীল থেকো না। এবং সে রাগের মাথায় বলে দেয় যে ঠিক আছে, যদি তোমার এমনই আচরণ চলতে থাকে তবে আমি তোমার সাথে বাগদান শেষ করে দেবো এবং বিয়েও করব না। ইউনা বলে যে খুব ভালো কথা, এটি আমার জন্য করো না বিয়ে। আর এমনিতেও আজ আমি এখানে তোমাকে জানানোর জন্য এসেছি যে বাগদান আমি নিজে থেকে ভাঙছি, এখন থেকে তুমি এখানে নিজের জীবনে নিজে নির্ভরশীল থেকো। এমনিতেও গত রাতে তুমি বলেছিলে যে তুমি যা কিছু এখানে তৈরি করেছো তা নিজের সংগ্রাম দিয়ে করেছো, তো সামনে নিজের সংগ্রাম বজায় রেখো। আর হ্যাঁ, নিশ্চিত করো যেন তোমার ভক্তরা তোমারই ভক্ত থাকে, অন্য কারো যেন না হয়ে যায়। জি বলতে থাকে যে তুমি এখানে সব সিদ্ধান্ত নেওয়ার কে। এবং ততক্ষণে সেখানে পরিচালক এসে সিয়াকে একপাশে সরিয়ে দেন। জি পরিচালকের ওপর চিৎকার করে যে দেখুন, সেও আমার সাথেই আছে এবং আমি আপনাকে আগেই বলে রাখছি যে যদি এখানে সিয়া এই নাটকে মূল নারী চরিত্র হিসেবে কাজ না করে তবে আমিও এখানে এই নাটকে অংশগ্রহণ করতে চলছি না। পরিচালক বলতে থাকেন যে দেখো, তুমি এখানে আমাদের প্রথমে বিজ্ঞাপনের টাকা ফেরত দাও, কারণ এর ভিত্তিতেই আমরা এখানে তোমাকে কাজে নিয়েছি। এবং এই একই জিনিস এখানে সে ইউনার কাছে অনুরোধ করতে থাকে, কিন্তু ইউনা এখানে তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে জি একজন স্বাধীন তারকা যে নিজে থেকে সংগ্রাম করে সামনে এগিয়েছে, তো সেই টাকা আমার কাছে নয়, বরং উৎপাদনকারী দলের কাছে চাওয়া হোক অথবা এখানে জি এর কাছে চাওয়া হোক। আমার এখানে জিয়াকে নিয়ে কোনো দায়বদ্ধতা নেই। তাহলে তারপর এখানে পরিচালক জিয়াকে টাকার বিষয়ে জিজ্ঞাসা করতে থাকেন। জি এখানে ভাবছিল যে ঠিক আছে, আমি আমার অ্যাকাউন্ট থেকে এই টাকা দিয়ে দিতে পারি, কিন্তু যেমনই এখানে সে নিজের ফোন খোলে তার ব্যাংক ব্যালেন্স পুরো শূন্য হয়ে যায়, যা দেখে সে অবাক ছিল, কারণ সে এখানে নিজের চাচার কার্ড থেকে টাকা তুলতে যাচ্ছিল এবং তার চাচা অন্য কেউ নন বরং মিস্টার কু নিজেই ছিলেন। যেখানে মিস্টার কু রাতে ইউনাকে জানিয়েছিলেন যে মিস্টার কুজিয়েকে কোম্পানির 10% শেয়ার দেওয়ার প্রস্তাব করেছিলেন যদি এখানে সে ইউনার সাথে বিয়ে করার জন্য প্রস্তুত থাকে। তো এই সব কিছু শুনে তো ইউনা আরো বেশি স্তব্ধ হয়ে যায়, কারণ সে এটি জানতো না যে জি শেয়ারের চক্করে তার সাথে বিয়ে করছে এবং সে এতটা লোভী একজন মানুষ। সেই সময় এখানে ইউনাকুয়ের কাছে অনুরোধ করেছিল যে এখন যখন বিয়ে হতে চলছে না তখন যেন এখানে কু নিজের 10% শেয়ার ফেরত নিয়ে নেন এবং একই সাথে এখানে কু যদি জিএকে কোনো কার্ড দিয়ে থাকেন সেসব কিছু যেন এখানে বন্ধ করে দেওয়া হয়। এবং এই সমস্ত কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছিল। এমন সময় এখানে পরিচালকের কাছে একটি কল চলে আসে, কিন্তু এখানে পরিচালকের মনে হতে থাকে যে এই কল এখানে বিশেষভাবে শিয়ার জন্য এসেছে। এই কারণে এখানে সে তাকে জানাতে থাকে যে এখন এখানে সিনেমাটি চলতে থাকবে এবং শিও খুব খুশি হয়ে যায় যে তার চাচার কারণে এখন এই সিনেমাটি চলতে থাকবে এবং এর মধ্যে এখানে সিআই তার নারী চরিত্র থাকবে। তারা শুটিং এর জন্য রওনা হতে যাচ্ছিল, কিন্তু ইউনা এখানে তাদের আটকায় এবং পরিচালকের কাছে জিজ্ঞাসা করে যে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে এই কল এখানে সিয়ার জন্য এসেছে না, যে বরং আমার জন্য? কারণ আজ আমাদের দুজনেরই চিত্র ধারণের জায়গায় প্রথম দিন। জি এখানে বলতে থাকে যে দেখো ইউনা, তোমার কেন মনে হয় যে এখানে আমার চাচা বিশেষভাবে তোমার জন্য কল করিয়ে একটি বিশেষ অনুরোধ রাখবেন? এমনিতেও আমি তাদের পরিবারের অন্তর্ভুক্ত, দূরের আত্মীয়তা হলেও আমার তারা বেশি চিন্তা করেন, সেজন্য এখন তুমি এখানে মাঝখানে পা না গলালে বেশি ভালো হবে। ইউনা এখানে বলতে থাকে যে তুমি খুব বড় একটি ভুল ধারণার মধ্যে বেঁচে আছো। এখানে এই কল আমার জন্য এসেছে না যে এখানে জিয়ার জন্য, আর এই কথাটি তো আমি এখানে প্রমাণও করতে পারি। জি বলতে থাকে যে এবার থামো, আমি জানি যে তুমি এই সবকিছু এখানে অতিরিক্ত টাকার জন্য করছো এবং অতিরিক্ত সমর্থনের জন্য করছো যা তুমি কোথাও থেকে পাবে না। ইউনা বলে যে ঠিক আছে, প্রমাণ করে দেখিয়ে দাও, আমি তোমাকে সেই পরিমাণ টাকা দিয়ে দেবো। শিয়া বলে যে দেখো ইউনা, বেশি বাজে কথা বলো না, এবং জি তুমি এখানে নিজের কার্ড বের করে তাকে প্রমাণ করে দাও যে তুমি নিজের টাকার উপর নির্ভরশীল। কিন্তু জি এখানে জানতো যে ওগুলো তার নয়, বরং তার চাচার টাকা এবং শিয়ারও টাকা, যেখানে শিয়া তাকে টাকা দেওয়ার জন্য প্রস্তুত নয় এবং তার চাচা এখানে কার্ডগুলো বন্ধ করে দিয়েছেন। তো সে শিয়ার সাথে বলে যে দেখো শিয়া, আমার কোনো সাধারণ মানুষকে এখানে প্রমাণ করার প্রয়োজন নেই, তুমি জানো না এবং তোমার আমার উপর বিশ্বাস আছে তো, ব্যাস অতটুকুই কথা। এখানে তো ইউনা হাসতে শুরু করে দেয়, বলে যে বেশ বেশ, এখন তুমি এখানে নিজের সিনেমাটি চালিয়ে যাও, কারণ কি জানি সামনে গিয়ে তোমাকে আরো একটি ধাক্কা খেতে হয়। কিন্তু জি এখান থেকে তাকে যেতে দেয় না, সে জোর করে তাকে আটকাতে শুরু করে দেয় এবং সে তাকে এখানে জোর করে আটকে ক্ষমা চাওয়ার জন্য বলে তার সমস্ত ভক্তদের সামনে। ইউনা এখানে পরিষ্কারভাবে তাকে মানা করে দেয়, কিন্তু জি তার কথা শোনেই না, সে এখানে তার হাত মোচকে দিতে শুরু করে দেয়। তো ইউনাও তাকে একটি জোরে সন্তোষজনক চড় মেরে দেয় তার সমস্ত ভক্তদের সামনে, যেখানে ভক্তরা অবাক হয়ে যায় যে আসলে এই মেয়েটিকে যে এখানে জিএকে এভাবে প্রকাশ্য দিবালোকে চড় মারছে। শিয়ার রাগ তো আরো বেড়ে যায়, সে ইউনার ওপর চিৎকার করতে থাকে এবং ততক্ষণে সেখানে মিস্টার কু চলে আসেন, যেখানে জি মিস্টার কু এর কাছে নালিশ করতে শুরু করে দেয় যাতে এখানে তিনি ইউনাকে শাস্তি দিতে পারেন। তিনি জিজ্ঞাসা করতে থাকেন যে আসলে ইউনাকে শাস্তি কেন দেওয়া
হবে। জি বলে যে এ এখানে আসতেই আমার অপমান করেছে, শিয়ার অপমান করেছে, আর আপনি তো বিশেষভাবে কল করেছিলেন না শিয়ার জন্য যাতে এখানে তার খেয়াল রাখা হয়, আর এ আমাদের দুজনকে মূল চরিত্রে কাজ করতেও দিচ্ছে না। মিস্টার কুয়ের রাগ আরো বেড়ে যায়। সে নিজের সহকারীর ওপর চিৎকার করে ওঠে যে কি আসলে তোমরা এভাবে কাজ করো? আমি তোমাকে এই কল এখানে ইউনার জন্য করতে বলেছিলাম, না যে এখানে শিয়ার জন্য। তখন সহকারী এখানে জানাতে থাকে যে ভুল বোঝাবুঝি হয়ে থাকবে পরিচালকের পক্ষ থেকে, এবং পরিচালক তখনই এখানে ক্ষমা চাইতে শুরু করে দেয় যে তারা ভবিষ্যতে এমন ভুল আর কোনোদিন করবেন না। সে ইউনার কাছেও দুঃখ প্রকাশ করে। ইউনা বলে কোনো ব্যাপার না, এখন ইতিমধ্যে অনেক সময় নষ্ট হয়ে গেছে আশা করি, এবং এখন আপনি সময় নষ্ট করতে চাইবেন না এবং নিজের শুটিংকে দেরি করাতে চাইবেন না। পরিচালক বলে যে ঠিক বলেছো, শুটিং শুরু করছি এবং শিয়াকে এখান থেকে বের করছি। এটি শুনে জি এর রাগ চলে আসে। সে পরিষ্কার বলে যে শিয়া এই সিনেমা থেকে বাইরে যাবে না। যদি শিয়া এই সিনেমায় অভিনয় না করে তবে আমিও অভিনয় করব না। কু বলতে থাকেন যে ঠিক আছে, তবে তুমিও দূর হয়ে যাও এই সিনেমা থেকে। সমস্ত ভক্তরাও অবাক ছিল যে মিস্টার কু এখানে জি এর পক্ষ নিচ্ছেনই না। না জানি এখানে ইউনা তাদের এমন কোনো কথা বলে দিয়েছে। ততক্ষণে এখানে জি এর রাগ চলে আসে। সে এখানে কুয়ের সাথে বলে যে আপনার আমার পক্ষ নেওয়া উচিত। আমি আপনার ভাগ্নে এবং সে শুধু একবার আপনার জীবন বাঁচিয়েছে। আপনার মনে হয় না যদি এই কথা দাদাভাই পর্যন্ত পৌঁছে যায় তবে তিনি কতটা কষ্ট পাবেন যে আপনি এখানে আমার না হয়ে অন্য কারো পক্ষ নিচ্ছেন? শিয়া বলে যে জি কোনো ব্যাপার না, তুমি এখানে শুটিং চালিয়ে যাও, আমি তোমাকে আর বিরক্ত করতে চাই না। আমি জানি যে এখানে ইউনা আমাকে দেখে কতটা ঈর্ষা অনুভব করে, কিন্তু আমি আমার কারণে এখানে তোমার শুটিং আটকাতে পারি না। আর জি এখানে বুঝতে পারে যে সমস্ত ভক্তদের সামনে তো আজ এখানে তার অপমান নিশ্চিত হয়ে গেছে। সেজন্য এখানে সে সমস্ত দোষ ইউনার ওপর চাপাতে শুরু করে দেয় যে দেখো ইউনা, তুমি তো এখানে সফল হয়ে গেলে, তুমি এই উদ্দেশ্য নিয়েই এসেছিলে না যে আজ তোমাকে এখানে আমারও দিন নষ্ট করতে হবে, আমার ভক্তদেরও দিন নষ্ট করতে হবে এবং শিয়ারও দিন নষ্ট করতে হবে। তো তুমি সফল হয়ে গেছো, অভিনন্দন। কিন্তু আমি তোমাকে বলে রাখছি, যদি ভবিষ্যতে এখানে এমন জিনিস হয় তবে আমি আমার চাচার কথাও থামবো না এবং এই বাগদান ভেঙে দেবো। জিয়া এখানে খুশি হয়ে যায় এবং ইউনা হাসতে থাকে, কারণ সে জানে যে সে নিজে থেকে সামনে এসে বাগদান ভাঙছে। তাহলে একে তাকে হুমকি দেওয়ার? জি বলতে শুরু করে যে তুমি কি জানো যে সিয়া কতটা পরিশ্রম করেছে এখানে পৌঁছানোর জন্য? আর ইউনার মনে পড়ে যে এই গাধাটি তো শুরু থেকে আমার পরিশ্রমকে আজ পর্যন্ত কোনো পাতাই দেয়নি, কারণ তার নিজের শুধু তারকা হওয়ার চিন্তা ছিল, কিন্তু অন্য কারো টাকা দেওয়ার পরিশ্রমের খুব ভালোভাবে চোখে পড়ছে। অন্যদিকে এখানে সে বলতে থাকে যে দেখো ইউনা ইতিমধ্যে এখানে তোমার সাথে বাগদান ভেঙে গেছে, তো আমি মনে করি না এই বিষয়ে কথা বলে আবার কিছু লাভ আছে। জি বলে যে ঠিক আছে ঠিক আছে, অবশেষে এখানে এই বাগদান ভেঙে গেছে না তো কোনো ব্যাপার না, কারণ আমি এখানে আসলে তো সিয়াকে পছন্দ করি এবং আমি বিয়ে তারই সাথে করতে চলেছি। আর এই কথা শুনতেই এখানে কু তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। ইউনা এখানে কুয়ের সাথে বলে যে কোনো ব্যাপার না, যদি এখানে জি নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলে থাকে শিয়ার সাথে বিয়ে করার, তবে আমরা এখানে তাকে আটকাতে পারি না, এবং আমি সত্যি আশা করি যে তোমাদের দুজনের বিয়ে হয়ে যাক এবং তোমরা দুজনে নিজেদের পুরো জীবন একে অপরের সাথে সানন্দে কাটাও। কু এখানে জিয়াকে সতর্কবার্তা দিয়ে দেয় যে একবার যদি এখানে জিয়া এবং জিয়ের বাগদান চূড়ান্ত হয়ে যায় তারপর এখানে জিয়ার পিছিয়ে যেতে পারবে না, তা সে যা কিছু কেন না ঘটে যাক। এবং জি এই জিনিসের কোনো উত্তরই দিচ্ছিল না। ইউনা বলে যে কেন, কি হলো, তুমি ইতস্তত করছো কেন? তুমি এইমাত্র সবার সামনে স্বীকার করেছো যে তুমি শিয়াকে ভালোবাসো, তো মেনে নাও না যে তুমি বাগদান অবশ্যই করবে এবং পিছিয়ে যাবে না। জিয়া এখানে জিয়ের সাথে বলতে থাকে যে আমি আজ পর্যন্ত আমি এখানে তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আমি সত্যি এখানে তোমার সাথে বিয়ে করে পুরো জীবন নিজের কাটাতে চাই। এবং এখানে জিও তাকে সান্ত্বনা দিচ্ছিল যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি যদি বিয়ে করি কাউকে তবে সে শুধু তুমিই থাকবে। পরিচালক বলে যে এসব তো ঠিক আছে, কিন্তু শুটিং এর কি হবে? জি বলে যে আমি এই সিনেমায় কাজ করতে চাই না, কারণ তোমরা সিয়াকে নিচ্ছ না। আমি সিয়ার জন্য একটি উপযুক্ত চরিত্র খুঁজে নেব এবং নিজের জন্য। কু এখানে তাকে বিদায় জানিয়ে দেয়, যার পরে এখানে জি সিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায় অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে, যে যেন এখানে সে এখনই কাজ পেয়ে যাবে কোনো প্রকার ইউনার সাহায্য ছাড়াই। অন্যদিকে বন্ধুরা এখানে ইউনা এবং মিস্টার কু তুষারপাত দেখতে যান, যেখানে কু ইউনার কাছে প্রশ্ন করতে শুরু করেন যে ইউনার কি এখানে সমস্যা হবে না যখন এখানে জি সিয়ার সাথে বিয়ে করবে? ইউনা বলে যে দেখো জি, এমন একজন মানুষ যার সাথে আমি জীবন কাটানো একেবারেই কল্পনা করতে পারি না। আর হ্যাঁ, যদি পুরনো ইউনা হতো তবে তার খুব কষ্ট হতো, কিন্তু এখন আমি নতুন ইউনা, যেখানে আমার কিছু যায় আসে না। আর এমনিতেও আজ পর্যন্ত আমি এখানে আমার বাবা মায়ের কোম্পানি সামলেছি, এত টাকা নিজে থেকে আয় করেছি, নিজের ওপর নির্ভরশীল থেকেছি, তো আমার অন্য কারো প্রয়োজনও নেই যে সে এসে আমাকে এখানে সাহায্য করবে। এবং বাকি রইল এখানে শিয়ার কথা। তো তার পরিশ্রম ছাড়া সব কিছু করা আসে, তার অভিনয় করা আসে, মিষ্টি সাজা আসে,
কাছে নিজেকে অসহায় দেখানোর মতো চাল দেওয়া আসে, সে ব্যাস এই সব কিছুই করতে পারে। তার তো পরিচালনার বেতন বেশি তার থেকেও, এবং তাকে এখানে পথ বেছে নিতে হবে একদম সহজটি, যা জিয়ের মাধ্যমে সে পেতে চলেছে, এমনটা সে অনুভব করছে। তবে কোনো ব্যাপার না, ওদের দুজনকে এখানে বর্তমানে উপভোগ করতে দিন। অন্যদিকে বন্ধুরা এখানে মিস্টার কু ইউনার কাছে জিজ্ঞাসা করতে শুরু করেন যে আসলে ওদের দুজনের সম্পর্ক সামাজিকভাবে কবে এখানে প্রকাশ করা যাবে। এবং ইউনার এখানে মনে পড়ে যে সে তো জানতোই না পূর্বের জীবনে যে মিস্টার কু এখানে তাকে 10 বছর ধরে পছন্দ করতেন। আমাদের এখানে অতীতের একটি দৃশ্যও দেখানো হয়, যেদিন এখানে তিনি হাসপাতালে ছিলেন এবং আস্তে আস্তে তিনি জ্ঞান ফিরে পেয়েছিলেন। তখন এখানে ইউনা তাকে চিনতে পারেনি এবং তখন মিস্টার কু নিজের পরিচয় দিয়েছিলেন। তখন ইউনা জানতে পেরেছিল যে এটি তো তাঁরই চাচা, এবং এখানে কু তাকে ধন্যবাদ জানিয়েছিলেন তার জীবন বাঁচানোর জন্য, এবং তাকে এটিও বলেছিলেন যে একটি ইচ্ছা আছে, যা সে চায় তা সে চাইতে পারে। আমরা এখানে বর্তমানে ফিরে আসি, যেখানে মিস্টার কু ইউনার সাথে বলছিলেন যে দেখো, যদি তোমাকে বিয়ে থেকে পিছিয়ে যেতে হয় তবে তুমি এখনো বলতে পারো, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি চাই না তুমি এখানে কোনো চাপযুক্ত পরিস্থিতির মধ্যে যাও। আর এমনিতেও সেদিন অনেক কিছু ঘটে গিয়েছিল, তো তারপর হতে পারে যে তুমি আবেগের বশে এসে এখানে সিদ্ধান্ত নিয়েছো। ইউনা এখানে তার কাছে জিজ্ঞাসা করে যে তুমি বলো, তোমার কি মনে হয় যে তুমিও কি চাপে পড়ে বিয়ে করছো নাকি জোর করে বিয়ে করছো? এবং এখানে কু বলতে শুরু করে যে দেখো, এখানে তুমি ইচ্ছা চেয়েছো আর তা পূরণ করা আমার কাজ, আমি ব্যাস সেটাই করছি। এবং এটি শুনতেই এখানে ইউনা বুঝতে পেরে যায় যে সে তাৎক্ষণিকভাবে উত্তর দিতে চাচ্ছে না। কু বলতে শুরু করে যে দেখো, তোমার আর আমার বয়সের ব্যবধান একটু বেশি। বিয়ের পর যখন মানুষের কাছে এখানে আমাদের পরিচয় জানা যাবে, তখন এমন অনেক মানুষ আছে যারা আমাদের সম্পর্কে কানাঘুষা করা শুরু করে দেবে, বিশেষভাবে তোমার সম্পর্কে। আর আমি চাই না সেই জিনিসগুলোর জন্য এখানে তোমার পরে আফসোস হতে শুরু করুক। ইউনা বলতে শুরু করে যে ঠিক আছে না, এমনিতেও মানুষের কাজই হলো 4 রকমের কথা বলা। এখন যদি মানুষ জিজ্ঞাসা করেও, তবে আমি সামনে থেকে তাদের বলে দেবো যে হ্যাঁ হ্যাঁ, আমি এখানে কুয়ের সাথে টাকার জন্য বিয়ে করেছি। করতে দিন তাদের কানাঘুষা, এমনিতেও আলোচনা চলতে থাকলে আমিও এখানে চর্চায় থাকবো। কু বলতে শুরু করে যে আসলে কেউ নিজের সম্পর্কে গুজব কেন ছড়াবে? ইউনা বলে যে মজা করছি, এবং আমি এখানে তোমার সাথে বিয়ে করার পর কখনো আফসোস করব না, না বিয়েতে আর না এই সিদ্ধান্তে। পরবর্তী সময়ে এখানে মিস্টার কু নিজের সহকারীর সাথে বলছিলেন যে বাড়িতে এখানে ইউনার জন্য একটি আলাদা ঘর সাজানোর জন্য, যাতে সে সেখানে থাকতে পারে। সহকারী এখানে বলে যে দেখুন, আমি জানি যে আমার এখানে কোনো অধিকার নেই এই সমস্ত বিষয়ে কথা বলার, কিন্তু আমার খুব অদ্ভুত লাগছে ম্যাডামের আচরণ হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল। তিনি হঠাৎ করে এখানে জিয়ের বদলে আপনার সাথে বিয়ে করার জন্য বলে দিলেন। তো আপনার মনে হয় না যে হয়তো এখানে সে আপনার সুবিধা নেওয়ার চেষ্টা করছে? কু বলতে শুরু করেন যে দেখো, যদি ইউনা আমার বছর খানেক আগে জীবন না বাঁচাতো, তবে আজ আমি এখানে বসে চুক্তিপত্রে স্বাক্ষর করতাম না। আর এমনিতেও আমি তার প্রতি কৃতজ্ঞ। সে নিজের খুশির জন্য যা চায় তা করাতে পারে, আমার কোনো আপত্তি নেই। অন্যদিকে বন্ধুরা এখানে ইউনা বাড়িতে আসে, যেখানে বাবা মাকে দেখেই তার পূর্বের জীবনের কথা মনে পড়তে শুরু করে, যে কিভাবে এখানে চাচা চাচি ইউনাকে বারণ করেছিলেন জিয়ের পেছনে যাওয়ার জন্য, তাকে এটি বুঝিয়ে যে ইতিমধ্যে এখানে সে কু পরিবারের অন্তর্ভুক্ত, যেখানে তার ইউনার প্রয়োজন নেইও, সে শুধু এখানে তাকে ব্যবহার করার চেষ্টা করছে। এবং ইউনার প্রতিবারই এমনটা মনে হতে থাকতো যে হয়তো এখানে তারা সিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছেন, না যে তার অন্য বোনকে। এই কারণে এখানে তারা সবসময় ইউনার বিরুদ্ধে ছিলেন, এবং এই কারণেই এখানে ইউনা নিজের বাড়ির লোকেদের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু পরে তার উপলব্ধি হয়েছিল যে এমনটা তো কিছু নয়, তার বাড়ির লোকেরাও তার খুব চিন্তা করেন এবং তারা তারই ভালোর জন্য সবকিছু বলছিলেন, কারণ তারা এখানে যুক্তিসঙ্গতভাবে জিয়ের ব্যাপারে সবকিছু জানতেনি। এমন সময় আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে ইউনা নিজের বাবা মায়ের জন্য অনেক উপহার নিয়ে এসেছিল। চাচি বলেন যে আরে তুমি এত সব কেনাকাটা করেছো? ইউনা বলে যে হ্যাঁ, এই সব কিছু আপনাদের জন্য উপহার। চাচা বলেন যে মনে হচ্ছে আজ এখানে সূর্য অন্য কোনো দিক থেকে উঠেছে এবং হয়তো আমার মেয়ের ভেতরে কোনো আত্মা চলে এসেছে। ইউনা বলে যে বাবা, আপনিও না, আমি জানি যে আমি এখানে আগে আপনাদের সাথে ঝগড়া করে ভুল কাজ করেছি, সেজন্য আমি এখানে দুঃখ প্রকাশ হিসেবে আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। এখন থেকে আমি এখানে নিজের ভুলগুলো পুনরায় করব না। কিন্তু এমন সময় এখানে শিয়া কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে এবং হাঁটু গেড়ে বসে এখানে ইউনার কাছে ক্ষমা চাইতে শুরু করে নিজের ভুলের জন্য। চাচা চাচির এখানে কিছু মাথায় আসছিল না, এবং এখানে চাচি শিয়াকে দাঁড়িয়ে কথা বলার জন্য বলছিলেন। শিয়া বলে যে না মা, আমি ততক্ষণ পর্যন্ত হাঁটু গেড়ে বসে থাকবো যতক্ষণ না আমার বোন আমাকে ক্ষমা করে দিচ্ছে। চাচা জিজ্ঞাসা করেন যে এমন কি হয়ে গেছে, এবং তখনই এখানে একটি ভুল গল্প শিয়া তাদের জানাতে শুরু করে যে আজ আমার শুটিং এর প্রথম দিন ছিল। আমার বোন আমাকে পছন্দ করে না, আমি জানি, কিন্তু এখানে সে আমার কর্মজীবন নষ্ট করতে পারে না। সে এসে এখানে পরিচালকের মাধ্যমে প্রধান চরিত্রটিকেই পরিবর্তন করিয়ে দিল এবং আমার চরিত্রটি এখানে আমার থেকে ছিনিয়ে নিল। আমি ব্যাস চাই যে আমি আমার চরিত্রটি পুনরায় পেয়ে যাই এবং কিছু নয়। তখন চাচা চাচি এখানে ইউনার ওপর চিৎকার করতে থাকেন যে সে তোমার বোন, তাকে সমর্থন করার বদলে তুমি তাকে ছোট করছো। চাচা তো এখানে পরিচালককেও পুনরায় কল করার কথা বলেন এবং এখানে শিয়াকে তার চরিত্র ফেরত দেওয়ার জন্য বলেন। ইউনা এখানে কিছু করতে বারণ করে দেয়। চাচা বলেন যে দেখো, আমরা জানি যে সে তোমার আপন বোন নয় এবং আমরা তার আসল জন্মদাতা বাবা মা নই, কিন্তু আমরা
আমরা তার বাবা মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি যে আমরা তাকে নিজের মেয়ের মতো বড় করব এবং তাকে অবহেলা হতে দেব না। ইউনা বলে যে প্রথম কথা আপনারা একটু এখানে নিজের এই মেয়েটির কাছে জিজ্ঞাসা করে তো দেখুন যে আসলে এখানে সে চরিত্রটি কিভাবে পেয়েছে, নিজের পরিশ্রমে পেয়েছে নাকি অন্য কোনো উপায়। তখন এখানে শিয়া বাড়িয়ে বাড়িয়ে তাদের জানাতে শুরু করে যে আসলে এখানে আমি এই চরিত্রটি এখানে জিয়ের সাথে রূপদান করছি। তো তারপর এখানে ইউনার কাছে এই সব কিছু সহ্য হচ্ছে না। ইউনা চায় না যে আমি এখানে জিয়ের সাথে কোনো সিনেমা একসাথে করি, সেজন্য সে এই তো কি সে প্রতিটি সিনেমা আমার থেকে এখানে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং আমি মনে করি আমার এখানে থাকার কোনো মানে নেই। আমি মাঝখানে এসে পারিবারিক সম্পর্ক নষ্ট করে দেব, সেজন্য আমাকে এখান থেকে চলে যাওয়া উচিত। এমন কথা বলে সে যাওয়ার ভান করে। চাচা এখানে তাকে আটকাতে শুরু করেন এবং এখানে সিয়া এই সব কিছু ইচ্ছা করে করছিল যাতে এখানে ইউনার তার বাবা মায়ের সাথে ঝগড়া হয়ে যায়, সে বাড়ি ছেড়ে চলে যায় এবং তারপর চাচা চাচির জন্য এখানে তাদের শুধু আর শুধু মেয়ে সিয়াই থেকে যায় পূর্বের জীবনের মতো। এবং ইউনা এখানে সিয়ার সাথে বলে দেয় যে দেখো সিয়া, আমি খুব ভালোভাবে জানি যে তুমি এখানে কি চাও এবং কেন এই সব কিছু করছো ইচ্ছা করে। চাচা বলেন যে ইউনা তুমি কেমন কথা বলছো। ইউনা বলে যে বাবা আমি ঠিক বলছি, সিয়া এখানে আমার জায়গা নিতে চায়। চাচি বলেন যে দেখো ইউনা ভুল বোঝাবুঝি হয়ে থাকবে। ইউনা বলে যে না মা, এতে কোনো ভুল বোঝাবুঝির বিষয় নেই। প্রথমে আমার মনে হতো যে আপনারা এখানে ইচ্ছা করে ওর পক্ষ নেন, ওটা তো আমার পরে জানা গেল যে এখানে এ শুধু কান্নাকাটির নাটক করার জন্য করে, নিজেকে অসহায় দেখানোর মতো চাল দেয় যাতে আপনারা এখানে তার কথায় চলে আসেন এবং আমার বিরুদ্ধে চলে যান। আর সব সময় এমনটাই হয়ে এসেছে। চাচা বলেন যে তোমার বলার এই মানে যে আমরা তোমাকে এখানে সমানভাবে দেখছিলাম না। ইউনা বলে যে আপনারা এমনই ভাবুন, কিন্তু এই সব কিছু শিয়ার অভিনয়ের কারণে হচ্ছে। শিয়া এখানে এসে কথা ঘুরিয়ে আপনাদের বলছে, কিন্তু শিয়া কি আপনাদের এটি জানিয়েছে যে কিভাবে সে এই মাধ্যমে পা রেখেছে? সে এটাই বলবে, নিজের পরিশ্রমে অথবা জিয়ের সমর্থনে। কিন্তু জিয়াকে সমর্থন কে করছে? আমি করছি। আমার টাকা এখানে জিয়ের ওপর লেগে আছে, আর এরা দুজনে মিলে এখানে আমার টাকার ব্যবহার করেছে, নিজে শিয়াও। কিন্তু একবারও দুজনের মধ্যে কেউ এসে আমাকে এই কথাটুকু জানায়নি যে তারা আমার টাকার কি এবং কিভাবে ব্যবহার করছে। এখন আপনারা বলুন এটি কি ঠিক নাকি ভুল? এবং চাচি এখানে রেগে শিয়ার কাছে জিজ্ঞাসা করতে শুরু করেন যে সত্যি বলো, কি এই সব কিছু সত্যি? শিয়া বলে যে আমার মনে হয়েছে হয়তো জি এখানে ইউনাকে বলে দিয়েছে। ইউনা বলে যে দেখলে মা, একবার পুনরায় এর নাটক শুরু হয়ে গেল। এখন এ এমন কথা বলতে থাকবে যাতে সমস্ত আঙুল আমার ওপর উঠতে থাকে, কিন্তু কেউ এখানে একে প্রশ্ন করবে না। তো আমি আজ এখানে আপনাদের এই শুভ সংবাদ দেওয়ার জন্যই এসেছিলাম যে আমি জিয়ের সাথে বাগদান ভেঙে দিয়েছি, যার মানে আমি এখানে তার সাথে বিয়ে করতে চলছি না। এটি শুনে এখানে চাচা ইউনার ওপর রাগ করতে শুরু করেন। তাকে বলেন যে তুমি কি জানো যে তুমি যদি তার সাথে বাগদান ভাঙো তবে এর মানে এটি যে তুমি কুয়ের পুরো পরিবারকে এখানে অপমান করছো এবং এভাবে কাজ চলবে না, আমাদের কাজও আটকে যেতে পারে। ইউনা বলে যে আপনারা চিন্তা কেন করছেন? যেমনই আমি এখানে তার সাথে বাগদান ভেঙেছি তেমনই এখানে তো জি বলে দিয়েছে যে আমি শিয়াকে বিয়ে করব, আমি তাকে ভালোবাসি। এবং শিয়াও এখানে নাটক করতে লাগে যে মা, আমি নিজে জানি না যে আসলে জি হঠাৎ করে আমার সাথে বিয়ে কেন করতে চায়। এবং চাচি এখানে শিয়াকে একটি জোরে চড় মারেন। শিয়া বলে যে দয়া করে আমার উপর ভরসা করুন। চাচি বলেন যে চুপ থাকো। এটি জানা থাকা সত্ত্বেও যে জি এবং ইউনা এখানে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, তাদের বাগদানের বছর পার হয়ে গেছে, সে নিজের জীবনের ভালোবাসাকে বিয়ে করতে চলেছিল, কিন্তু তুমি এখানে নিজের বোনের থেকে তার হবু বরকেই ছিনিয়ে নিলে। ইউনা শিয়াকে বলে যে কেন? তুমি তো এটাই চেয়েছিলে না যে এখানে জি আমাকে তোমার সাথে তুলনা করুক, তোমাকে এখানে ছোট বলুক এবং এখানে বিয়ে তোমার সাথে করুক। তো আজ সেই সবকিছু হচ্ছেই, তো তোমার তো এখানে খুশি থাকা উচিত। চাচি বলেন যে তুমি এটি খুব ভুল করেছো। চাচাও এখানে শিয়ার সাথে বলেন যে ঠিক বলেছো, যদি তাকে বিয়ে করার জন্য বলাও হতো তবে তোমাকে বারণ করে দেওয়া উচিত ছিল, তার বিরুদ্ধে চলে যাওয়া উচিত ছিল। কিন্তু এখনই আমরা এখানে সেই বাড়িতে যাচ্ছি এবং জবাব চেয়ে আসবো যে আসলে এই সবকিছু কেন হচ্ছে। কিন্তু এখানে শিয়া যাওয়ার জন্য বারণ করে দেয়। সে বলে যে ঠিক আছে, আমিও এখানে একমত যে আমি জিয়াকে পছন্দ করি এবং অনেক আগে থেকে পছন্দ করি। আমি জানি যে এখানে ওরা দুজনে ছোটবেলা থেকে একসাথে আছে, কিন্তু এর মানে এটি তো নয় যে জিয়ের জীবনে অন্য কেউ আসতে পারে না। এখন আমাকে সে পছন্দ করে এবং বিয়ে আমি এখানে জিয়ের সাথেই করে ছাড়বো। ইউনা এখানে সিয়ের সাথে বলে যে যদি এমন কথা হতো তুমি আমাকে আগেই বলে দিতে। একটি পুরুষের জন্য আমি এখানে আমার জীবন নষ্ট করতে চাই না। যদি তুমি আমার কাছে সবকিছু আগে বলতে তবে আমি জিয়ের বিয়ে তোমার সাথেই করিয়ে দিতাম, কিন্তু তুমি তো আমার পিঠ পিছে অনেক মিথ্যা বলেছো এবং তোমরা দুজনে মিলে আমার টাকার ভুল ব্যবহার করেছো, যা ঠিক একেবারেই নয়। চাচির এখানে রাগ আসতে শুরু করে। সে শিয়ার সাথে বলে যে আসলে এমন কোনো জিনিসের অভাব ছিল যা তোমার কম পড়ে গিয়েছিল? আমরা তোমাকে এখানে সেই সব কিছু দিয়েছি যা আমরা আমাদের মেয়েকে দিয়েছি। প্রকৃতপক্ষে আমরা তো তোমাকে এখানে ইউনার চেয়ে বেশিই দিয়েছি, ইউনার চেয়ে বেশি সমর্থন করেছি, যাতে আগামীকাল এখানে তোমার মনে না হয় যে তোমার মা বেঁচে নেই আর আমরা তোমাকে অবহেলা করি। তো এখানে শিয়া রেগে যায়, বলে যে ব্যাস অনেক হয়েছে, এখন আমার এখানে কারো ওপর কোনো নির্ভরশীল থাকতে হবে না। আমি বিয়ে এখানে জিয়ের সাথে করব এবং তারই বাড়িতে যাব, আর আমার এই পরিবারের প্রয়োজন নেই। আমি একবার এখানে জিয়ের সাথে বিয়ে করে নেব, তারপর আমি সেই ধনী পরিবারে গিয়ে থাকবো, আর এই ইউনা জীবন ভরের জন্য একা থেকে যাবে। কেউ এখানে এর সাথে না
না বিয়ে করবে না কিছু করবে, এবং রেগে এখান থেকে সে চলে যায়, যেখানে চাচার বুকে ব্যথা হতে শুরু করে। চাচি বলেন যে ইউনা আমাদের ক্ষমা করে দিও, আমরা কখনো জানতাম না যে এখানে তোমার বোন এমন বের হবে। চাচা বলেন যে বোন, এখনো তুমি তাকে এখানে নিজের মেয়ে ভাবছো? সেই মেয়ে যে একটি ছেলের জন্য এখানে নিজের পুরো পরিবারকে ত্যাগ করার জন্য প্রস্তুত, তাকে তো আমি এখানে নিজের মেয়ে ভাবতেও চাই না। এবং এখানে ইউনা তাদের দুজনকে শান্ত করাচ্ছিল। সে বলে যে দেখুন, আপনাদের মেয়ে খুব সুন্দর এবং বুদ্ধিমানও, আমি চাইলে এখানে জিয়ের চেয়েও ভালো মানুষ আমার জন্য পেতে পারি। চাচি বলেন যে দেখো, আমরা জানি যে তোমার কতটা কষ্ট অনুভব হচ্ছে, আমি বুঝতে পারছি তোমরা ছোটবেলা থেকে একসাথে ছিলে। সে দেখতে সুন্দর, তার উপর সে কুপরিবারের অন্তর্ভুক্ত, এবং তুমি এত সহজে তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলে। তোমার জন্য কতটা কষ্টকর হচ্ছে এই সমস্ত মুহূর্ত। ইউনা বলে যে দেখুন, আমি এখানে জিয়ের থেকে কবেই সামনে এগিয়ে গেছি, আর শুধু সামনেই এগিয়ে যাইনি, আমি এখানে আমার সবচেয়ে ভালো জীবনসঙ্গী বেছেও নিয়েছি। চাচা চাচি উৎসাহিত হয়ে যান, কিন্তু যেমনই তারা কুয়ের নাম শোনেন, তাদের তো সবার প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। ইউনা বলে যে আমি ঠাট্টা তো করছি না, আমি সত্যি বলছি যে আমি কুয়ের সাথে বিয়ে করব। চাচা চাচি বলেন যে ঠিক আছে, চলো আমরা মেনে নিলাম যে তুমি তার সাথে বিয়ে করবে, কিন্তু তারপর সেই বাড়িতে যাওয়ার পর জি এবং শিয়া তোমাকে কি বলে ডাকবে? ইউনা বলে যে চাচি বলে ডাকবে। তারপর তো আমি এখানে বয়সেও তাদের থেকে বড় হয়ে যাব, আর মর্যাদাতেও, যার পরে তাদের এখানে আমার কথা মানতে হবে, আর আমাকে আসা যাওয়ার পথে সম্মান জানাতে হবে। চাচা চাচির বিশ্বাস হচ্ছিল না যে কু এখানে ইউনার সাথে বিয়ে করবে। ইউনা বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি পরবর্তী সময়ে এখানে মিস্টার কুয়েকে নিয়ে আসবো, এবং তখন তো আপনাদের অবশ্যই বিশ্বাস হয়েই যাবে না। তো তারপর চাচা চাচি এখানে চিন্তায় পড়ে যান এবং সম্মতি দিয়ে দেন। এবং এখানে থাকে জি, যে নিজের মাকে ইউনার ব্যাপারে অবশেষে জানিয়ে দেয়। চাচি তো এখানে খুব সহমর্মী হন, সে তাকে বলে যে কোনো ব্যাপার না জি, আমি এখানে তোমার জন্য আরো ভালো মেয়ে খুঁজে বের করব। এবং তখন জি নিজের মাকে চমকে দেয় যে সে ইতিমধ্যে মেয়ে খুঁজে নিয়েছে, যে অন্য কেউ নয় বরং শিয়াই। আর এই নাম শুনতেই চাচির মুখে অসন্তোষ পরিষ্কার দেখা যাচ্ছিল। সে বলতে শুরু করে যে দেখো, ঠাট্টা করা বন্ধ করো। জি বলে যে আমি কোনো ঠাট্টা করছি না মা, এমনিতেও আমি এখানে সিয়াকে পছন্দ করি, এখন বিয়ে তো তার সাথেই হয়ে থাকবে, আমাদের বাগদানও চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু চাচি এখানে বারণ করতে থাকেন, তাকে বোঝাতে থাকেন যে দেখো, তুমি কি জানো যে এখানে তার কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড নেই, আর সেই মেয়ে এখানে পুত্রবধূ হওয়ার যোগ্য তো একেবারেই নয়। জি বলে যে দেখুন, আমি জানি তার বাবা মা বেঁচে নেই, এবং সে শুরু থেকে এখানে ইউনার বাবা মায়ের সাথে থেকে এসেছে, কিন্তু মা এখন একবার ভেবে তো দেখুন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড একপাশে সরিয়ে রাখুন, সে খুব ভালো মেয়ে, সে চতুরও বুদ্ধিমানও। চাচি বলেন যে চতুর, বুদ্ধিমান, সুন্দর, সে কিছুই নয়। না জানি এখানে সে তোমার ওপর কোনো কালো জাদু করে রেখেছে যে তুমি তার সাথে বিয়ে করতে চাচ্ছ। জি বলে যে দেখুন, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন, কিন্তু আমার মনে হয় না যে ইউনা এখানে সিয়ার সাথে আমার বিয়ে হতে দেবে না। আমার নিশ্চিত জানা আছে যে সে এখানে নিজেকে বড় দেখানোর জন্য সবকিছু বলে তো দিয়েছে, কিন্তু যেদিন বিয়ের সময় আসবে মা, সেদিন দেখবেন সেদিন সে কিভাবে এসে এখানে সমস্যা তৈরি করবে, আর আমাকে শিয়ার সাথে বিয়ে করতে দেবেও না। তারপর আমি তাকে সেই দিন বোঝাবো যে আসলে এখানে ক্ষমা চাওয়া কাকে বলে, এবং সে সেই দিন আমার কাছে ক্ষমা চেয়ে থাকবে। তখন আমি তার সাথে এখানে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে যাব। এবং এখানে থাকে ইউনা, যে আশ্চর্যজনকভাবে খুব দ্রুত দিন চূড়ান্ত করে দেয় মায়ের সাথে পরিচয় করানোর জন্য। প্রকৃতপক্ষে কু এরও এখানে কোনো ধারণা ছিল না যে শুধু রাতের খাবারের জন্য ইউনা আর কু নন, বরং ইউনার বাবা মাও থাকার কথা। সে এখানে খুব বেশি ঘাবড়ে যায়, এবং তার তো এখানে কিছু মাথায় আসছিল না। তারপর ইউনা এখানে তাকে নিচু গলায় জানায় যে যখন আমি বাবা মাকে বললাম যে আমি তোমাকে বিয়ে করতে চলেছি, তাদের মধ্যে কেউ এখানে আমার ওপর বিশ্বাস করেনি, সেজন্য আমি তাদের বলেছিলাম যে আমি তোমাকে ব্যক্তিগতভাবে মেলাতে নিয়ে আসবো। আর বাবা মা, এখন তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি মিথ্যা বলছিলাম না। এবং সে কুয়ে কেউ কিছু বলার জন্য বলে। কু বলতে শুরু করেন যে ক্ষমা করবেন, আমি ইউনার সাথে বিয়ে করতে চলেছি। এবং আমার মনে হয় এই সিদ্ধান্ত আর এই বিষয়ে আমার এখানে আপনাদের সাথে সবার আগে কথা বলে নেওয়া উচিত ছিল। চাচা বলেন যে দেখুন মিস্টার কু, আমরা জানি যে আপনারা এখানে তার ছেলে মানুষিতে তাকে সাহায্য করতে চাচ্ছেন, কিন্তু সে এখনো অবুঝ, আপনারা তার কথায় আসবেন না। আর যদি সে জোর জবরদস্তি করছে তবে আপনারা আমাকে বলুন। ইউনা বলে যে আরে আমি কি জোর জবরদস্তি করব কুয়ের সাথে, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। এবং এখানে চাচি বলেন যে দেখো ইউনা, বিয়ে তাদের সাথেই করা যায় যাদের তুমি এখানে ভালোবাসো অথবা তোমার জন্য অনুভূতি থাকে, এবং তোমার আর মিস্টার কুয়ের মাঝখানে এমন কিছু নেই। ইউনা বলে যে এভাবে কিভাবে নেই, আমি এখানে মিস্টার কুয়ের জন্য অনুভব করি, এবং আমার অনুভূতি আমাকে এটি জানায় যে মিস্টার কু আমাকে এখানে সঠিকভাবে মর্যাদা দেন, আর একটি মেয়ের চেয়ে বেশি কিই চাবে। আমি এখানে কুয়েকে পছন্দ করি, এবং বিয়ে আমি এখানে তারই সাথে করতে চলেছি। এটি শুনে তো এখানে মিস্টার কু হাসতে শুরু করে দেন। মিস্টার কুও এখানে চাচা চাচির কাছে প্রতিজ্ঞা করেন যে এখানে তিনি ইউনার সাথে বিয়েও করবেন, এবং সাথে সাথে এটিও নিশ্চিত করবেন যে জীবনভরের জন্য এখানে ইউনা তাদের সাথে খুশি থাকুক, আর তিনি তাকে সঠিক ভালোবাসা, যত্ন এবং সমর্থন দিতে পারেন। তখন চাচা চাচিও এখানে খুশি হয়ে যান এবং এই বিয়েকে অনুমোদন দিয়ে দেন। অন্যদিকে বন্ধুরা, এখানে শিয়া আসে দেখা করার জন্য।
জি তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। সিয়া বলে যে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমার বাড়ির লোকেরা আমাকে বলেছে যে আমি এখানে ইউনার হবু বরকে ছিনিয়েছি, আর যতক্ষণ না আমি এখানে বাগদান ভাঙবো ততক্ষণ তারা আমাকে বাড়িতে নেবে না এবং আমাকে এভাবেই বাইরে ঘুরে বেড়াতে হবে। জি বলে যে তুমি চিন্তা করো না, আমি এখনই গিয়ে তাদের সাথে কথা বলছি। অন্যদিকে এখানে ইউনা এবং মিস্টার কুবিয়ের প্রশংসাপত্র নিয়ে নিয়েছিলেন। ততক্ষণে রাগে এখানে জি চলে আসে নিজের চাচাকে সমস্ত কথা জানানোর জন্য, কিন্তু ইউনা তাকে সেখানেই দেখতে পেয়ে যায়। তো সে তাকে বলতে শুরু করে যে আমার বিশ্বাস হচ্ছে না যে তোমরা সবাই মিলে এখানে সিয়াকে বাড়ি থেকে বের করে দিলে। ইউনা বলে যে না, আমি একা বের করেছি, এতে তোমার কি সমস্যা। সে তাকে বলতে শুরু করে যে 10 বছর পর্যন্ত সে তোমার সাথে তোমার বাড়িতে ছিল আর তুমি তার সাথে এমন আচরণ করছো, বেচারির কাছে থাকার জন্য কোনো জায়গা নেই। ইউনা বলে যে তাতে আমার কি করার আছে, সে তোমার কাছে আসছে, তুমি তাকে রেখে দাও। আর এমনিতেও তোমরা এখানে এত সময় ধরে আমার পিঠ পিছে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে, আর এখন তোমরা দুজনে এটি চাচ্ছ যে আমি এখানে এরপরেও তোমার পক্ষ নিই এবং সেই মেয়েটিকে আমার বাড়িতে থাকতে দিই, তো এমনটা একেবারেই হতে চলেছে না। জি বলে যে দেখো, শিয়া আমার বাড়িতে বিয়ে করে আসতে চলেছে এবং যদি মানুষের জানা হয়ে যায় যে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তবে আমাদের সম্মানের কি হবে। কু এখানে বলতে শুরু করেন যে সম্মান, তুমি সম্মানের কথা বলছো, সেই মানুষ যে এখানে নিজের বাগদত্তার ওপর বিশ্বাসঘাতকতা করেছে। জি বলে যে দেখুন, আমাদের মহলে খুব সাধারণ এই সব জিনিস হওয়া, আর এমনিতেও আমি এখানে ইউনার সাথে এটি তো বলিনি যে আমি তার সাথে বিয়ে করব না, সে নিজে এসে এই সমস্ত সিদ্ধান্ত নিয়েছে এবং এই বাগদান ভেঙেছে। আর স্বাভাবিক বিষয় যে এখানে ইউনা চাচ্ছেই না শিয়া সামান্যতম খুশি থাকুক। কু বলতে শুরু করেন যে নিজের ভুলের জন্য অন্য কারো ওপর দোষ চাপানো বন্ধ করো, আর নিজের এই নোংরা ভুলকে সঠিক প্রমাণ করতে চাও তো সবার আগে এটাও বন্ধ করো। এবং এখানে ইউনার ওপর চিৎকার করতে থাকে। এই কথা বলতে বলতে যে তুমি শুরু থেকেই চাও না যে সিয়া এখানে আমার সাথে খুশি থাকুক, তুমি এখনো এখানে আমার মনোযোগ আর আমার ভালোবাসা চাচ্ছ, সেজন্য ইচ্ছা করে এখানে আমার পেছনে লেগে আছো যাতে এখানে তুমি সিয়াকে রাগিয়ে আমার থেকে দূরে করিয়ে দাও আর পুনরায় তুমি আমার জীবনে চলে আসো। ইউনা এখানে বলে যে মাথায় বুদ্ধি আছে নাকি, কি বলছো, আমি আর তোমার সাথে ফিরে আসতে চাই? একেবারেই না। সেই মানুষ যে এখানে আমার টাকা ব্যবহার করছে, পিঠ পিছে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তোমার মনে হয় যে আমি এমন মানুষের সাথে ফিরে আসার কথা ভাববো? কখনো না। আর এমনিতেও আমি এখানে মিস্টার কুয়ের সাথেও আছি। জি বলে যে শুধুমাত্র যেহেতু আমার চাচা তোমাকে এখানে সমর্থন করছেন, এর মানে এটি নয় যে তিনি জীবনভর এখানে তোমাকে সমর্থন করবেন, এবং চলো গিয়ে এখানে শিয়ার কাছে ক্ষমা চাও। ইউনা শান্তভাবে বসে এবং এখানে জিয়ের সামনে মিস্টার কুয়ের গালে চুমু খেয়ে দেয়, যে জিনিস দেখে তো এখানে জিয়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কুয়ো এখানে জিয়েকে সতর্ক বার্তা দিয়ে দেন যে এখন এখানে তার বাগদত্তা ইউনা, তো শিয়ার বিষয় সে এখানে নিজে সামলাক। এই জিনিসগুলোর জন্য এখানে ইউনাকে দোষারোপ করারও না, আর না এখানে এসে তাকে দিয়ে ক্ষমা চাওয়ানোর কোনো প্রয়োজন আছে। অন্যদিকে বন্ধুরা, এখানে সে তাকে বলতে শুরু করে যে চলো, ভালোই হলো, অন্তত এই 10 বছরের নাটক তো বন্ধ হলো। ইউনার এখানে সন্দেহ হতে লাগে। সে তার কাছে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানতে পারলে যে আমি আর জি এখানে 10 বছর ধরে সম্পর্কে ছিলাম? তখনই এখানে সে তাকে সেই দিনের কথা জানাচ্ছিল যেদিন এখানে ইউনা প্রথমবার জি এর সাথে বাড়িতে এসেছিল। সেই সময় সেখানে সেও উপস্থিত ছিল এবং ইউনা কুয়েকে লজেন্সও দিয়েছিল, যে কথা এখানে ইউনার মনেই নেই। তখন ইউনার এখানে উপলব্ধি হয় যে সেজন্য যেদিন তুমি এখানে হাসপাতালে ছিলে, তোমার প্রথম প্রশ্ন এটি ছিল যে আমি তোমাকে মনে রেখেছি কিনা। তখনই আমি ভাবছিলাম যে আমরা আগে কোথায় দেখা করেছি। ইউনা তাকে জিজ্ঞাসা করে যে যার মানে এখানে তুমি আমাকে তখন থেকে পছন্দ করো? তো এখানে সে তাকে সম্মতি জানায়। তো সে তাকে এটিও জিজ্ঞাসা করে যে আসলে কখনো এখানে মিস্টার কু তাকে নিজের অনুভূতি প্রকাশ করেননি কেন? কু তাকে বোঝাতে শুরু করে ওটা এই কারণে, কারণ তুমি এখানে জি এর বান্ধবী ছিলে, তোমাদের দুজনের বিয়ের কথাও চলছিল এবং এতে যদি আমি কিছু মাঝখানে বলতাম তবে পারিবারিক বিবাদ হতে পারত। ইউনা এখানে তার কাছে তার সেই দুর্ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে যে হঠাৎ এমন দুর্ঘটনা? তখন এখানে কু জানাচ্ছিলেন যে ওটা দুর্ঘটনা নয়, ওটা পরিকল্পনা করা চক্রান্ত ছিল। আসলে এখানে তার নিজের মালিকানার পেছনে কত মানুষ লেগেছিল এবং কিছু মানুষ ছিল যারা চাচ্ছিল না যে কু সেই অবস্থানটি পাক, সেজন্য সেই মানুষেরা মিলে এখানে তার বিরুদ্ধে এই সমস্ত চক্রান্ত রচনা করেছিল যাতে কুয়ের অস্তিত্বই না থাকে। আর তারপর তারা সহজভাবে এখানে কুয়ের সমস্ত কোম্পানির মালিকানা নিজেদের হাতে নিয়ে নেয়। এই সব কিছু জানার পর এখানে ইউনা খুব আবেগপ্রবণ হয়ে যায় এবং কু তাকে জানাতে থাকে যে তুমি আমার জীবনে একজন রক্ষাকর্তা হিসেবে প্রবেশ করেছো। যদি তুমি সেদিন আমাকে না বাঁচাতে তবে আজ আমি এখানে তোমার সামনে জীবিত দাঁড়িয়ে থাকতাম না। এবং ইউনাও এখানে তাকে ধন্যবাদ জানাচ্ছিল তাকে সমর্থন করার জন্য এবং এখানে তাকে রক্ষা করার জন্য, যেখানে দুজনে একে অপরকে জড়িয়ে ধরতে লাগে এবং তখন দুজনেই জানতো যে দুজনে একে অপরকে পছন্দ করে। অন্যদিকে বন্ধুরা, এখানে ইউনা কেনাকাটা করার জন্য এসেছে, যেখানে কর্মী তাকে বুঝিয়ে বলছিল যে ইউনার শরীর এবং মুখের গড়ন অনুযায়ী এখানে কোনো পোশাকটি তার উপর বেশি মানাতে পারে এবং ইউনার এই সব কিছু ঠিক লাগছিল না। কিন্তু তারপর তার উপলব্ধি হয় যে শুরু থেকে এখানে শিয়া তার পোশাকের পছন্দকে নষ্ট করে এসেছে। প্রতিবার এখানে সে ইউনাকে আড়াল করার চেষ্টা করেছে, সেজন্য আজ পর্যন্ত এখানে ইউনার কাছে কারো সঠিক পরামর্শ ভুল মনে হতো। কিন্তু এখানে সে এইবার
এইবার সেই কর্মীর ওপর ভরসা করে এবং তার পছন্দ অনুযায়ী তাকে পোশাক নির্বাচন করার জন্য বলে দেয়। সেই একই দোকানে এখানে শিয়াও এসেছিল জিয়ের সাথে, যেখানে সে জিয়েকে ধন্যবাদ বলছিল, কারণ তারই কারণে এখানে শিয়াকে একটি অনুষ্ঠানে যাওয়ার সুযোগ মিলবে, যে অনুষ্ঠানে এখানে অনেক চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক থাকার কথা, যেখানে শিয়া তাদের সাথে কথা বলে তাদের সাথে সম্পর্ক সামনে বাড়াতে পারে, আর ভালো সম্পর্কের কারণে তার সিনেমা পাওয়াও শুরু হয়ে যাবে। এবং এই জিনিসের জন্যই এখানে সে জিয়েকে ধন্যবাদ বলছিল। কিন্তু যেমনই এখানে সে ইউনাকে দেখে সে তার কাছে খোঁচা মারার জন্য চলে যায়। ইউনা বলতে লাগে যে আমি আশা করি আমি আজ এখানে সময় দেখে আসতাম, তবে আজকের আমার দিনটি তোমার মুখ দেখে খারাপ হতো না। শিয়া বলে যে নিশ্চয়ই তুমিও হয়তো এখানে সেই অনুষ্ঠানের জন্যই পোশাক নির্বাচন করার জন্য এসেছো, কিন্তু তুমি সেখানে কিভাবে যাচ্ছ? ইউনা বলে যে আরে যখন তোমার মতো মানুষ সেখানে যেতে পারে তবে আমার যাওয়া তো স্বাভাবিকই না। এবং মনে মনে এখানে জিয়ের মাথায় চলে আসে যে নিশ্চয়ই এখানে মিস্টার কু আর এই ইউনা একে অপরের সামনে ব্যাস নাটক করছে, এই সব কিছু অভিনয় হবে আমাকে ঈর্ষান্বিত করানোর জন্য। এমনিতেও ইউনা সেখানেই যাচ্ছে যেখানে আমি যাচ্ছি, যার মানে সে এখানে আমাকে প্রভাবিত করার জন্য সব কিছু করছে। তো সে ইউনার সাথে বলতে শুরু করে যে দেখো ইউনা, আমাদেরও জানা আছে যে সেখানে গিয়ে শুধুমাত্র আর শুধুমাত্র তুমি নিজের ঠাট্টা বানাতে চলেছো, কি এক কাজ কেন করছো না? তুমি আমাদের কাছে ক্ষমা চেয়ে নাও এবং আমি এখানে সিয়াকে বলে দেবো, সে তোমার জন্য কোনো ভালো পোশাক নির্বাচন করে দেবে। কিন্তু ইউনা এখানে বলার প্রয়োজন নেই, আমার পোশাকের জ্ঞান এখানে সিয়ার চেয়েও অনেক ভালো। যে কথা নিয়ে এখানে তো জি আর সিয়া ঠাট্টা বানাতে লাগে, কিন্তু এখানে তারা নিজের পোশাক নিয়ে চলে যায় পরিবর্তন করে পরখ করে দেখার জন্য। এবং এখানে সিয়া যেমনই পোশাক পরিবর্তন করে আসে সে খুব খুশি ছিল, কারণ এখানে জি অনবরত তার প্রশংসা যে করছিল। কিন্তু যেমনই এখানে ইউনা বাইরে আসে জি তো তাকে দেখতেই থেকে যায়, এবং কর্মীরা তো ইউনার এখানে খুব প্রশংসা করে, কারণ খুব কম মানুষই থাকে যারা এই পোশাকটিকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে। এবং তাদের মধ্যে একজন এখানে ইউনা হয়, যে পোশাকটি দেখেই এখানে সিয়া সেই পোশাকটি চাইতে লাগে। কিন্তু কর্মী তাকে বলে যে ক্ষমা করবেন, এটি একটি বিশেষ পোশাক যা আমাদের বিভক্ত কি প্রতিটি দোকানে একটিই হবে, কারণ এটি ফ্যাশন শোর বিশেষ পোশাক যে। আর এটি শুনতেই এখানে ইউনা তখনই তাকে এই পোশাকটি মোড়কজাত করার জন্য বলে দেয়। কিন্তু এখানে সিয়া জোর করতে শুরু করে যে সেই পোশাকটি ক্রয় সে করবে না, যে ইউনা বলে যে মনে হচ্ছে তোমার এখানে সাধারণ জ্ঞান নেই, আমি আগে এসেছি, এই পোশাক আগে আমি নির্বাচন করেছি, পরখও আমি করছি, তো নেবো আমি। জি বলতে শুরু করে যে দেখো ইউনা, তুমি কোনো অভিনেত্রী তো নও যে সেখানে গিয়ে তোমাকে কাউকে প্রভাবিত করতে হবে, চুপচাপ এই পোশাক এখানে সিয়াকে দিয়ে দাও, আর এখানে অন্য কোনো পোশাক দেখে নাও নিজের জন্য। ইউনা বলে যে প্রথম কথা এই পোশাক না তো আমি দিতে চলছি না, আর হ্যাঁ দ্বিতীয় কথা যদি আমি চলো দিয়েও দিই তবে তারপর তুমি এই পোশাকের দাম তো দিতে পারবে না। সিয়া বলতে শুরু করে যে দেখো এই বিচার করার মতো তুমি কেউ নও, এবং এখানে সে কর্মীর কাছে দাম জিজ্ঞাসা করতে লাগে, যা শুনতেই এখানে সিয়া বলে যে ব্যাস এতটুকুই? আমার মনে হয়েছে যে এই একটি পোশাক না জানি কত কোটির হবে, এমনিতেও এত টাকা তো এখানে জিয়ের জন্য কিছুই নয়, যেখানে সে জিএকে টাকা দেওয়ার জন্য বলে। কিন্তু জি জানতো যে তত টাকা সে দিতে পারবে না, সেজন্য সে সিয়ার সাথে বলে যে দেখো সম্প্রতি আমি তোমাকে পোশাক পাইয়ে দিয়েছিলাম না, তো এই পোশাক তুমি নিজে থেকে ক্রয় করে নাও, অথবা এই পোশাকটিই পরে নাও না, ভালো হবে। এমনিতেও ইউনার ছেড়ে দেওয়া পোশাক তুমি পরবে তো ভালো কিভাবে লাগবে? সিয়া বলে যে তুমি এমন বলছো, তুমি চাও না যে আমি সেই সুন্দর পোশাকটি পরি যা এখানে ইউনা পরেছে? যদি এমন কথা হয় তবে তো পরোক্ষভাবে আমাকে এখানে ছোট করা হচ্ছে। ইউনা জানতো যে এখানে দুজনের কারো কাছেই এত টাকা নেই যা দিয়ে তারা এই পোশাক ক্রয় করতে পারে, কিন্তু এখানে শিয়া তারপর তাকে আবেগগতভাবে ব্ল্যাকমেল করতে শুরু করে, এটি জানাতে জানাতে যে কিভাবে এখানে তার বাবা মা নেই, এবং শুরু থেকে ইউনা নয় বরং তার বাবা মাও এখানে তার সাথে অন্যায় করেছেন, যেখানে আবেগে ভেসে সে নিজের ঘড়ি বের করে কর্মীকে দিয়ে দেয়, এবং সেই ঘড়িটি খুব মূল্যবান ঘড়ি যাতে দুটি পোশাক তো এসেই যাবে। এবং এই ঘড়িটি উপহার দেওয়ার মতো এখানে তাকে ইউনাই ছিল, যা এখানে ইউনা জিয়েকে তার শেষ জন্মদিনে উপহার দিয়েছিল, এবং বিনা সেই উপহারের চিন্তা করে এভাবেই সাধারণভাবে এখানে অবহেলা করে সে সেই ঘড়িটিকে বের করে দিয়ে দেয়। এই কথাটি নিয়েই এখানে ইউনা তাকে নির্দেশ করে। জি বলে যে দেখো যদি ইসিতে এখানে সিয়ার খুশি থাকে তবে আমি তো যে কোনো কিছু ত্যাগ করার জন্য প্রস্তুত। এবং ইউনা এখানে নিজেরও মূল্য জানতে পেরে যায়, তো সে তাকে বলে যে ঠিক আছে যা করতে চাও করো। ইউনার রাগ দেখে এখানে জি ভাবে যে ইউনা তো ঈর্ষা অনুভব করছে, যার মানে সে আমাকে এখানে এখনো তেমনই ভালোবাসে, আমার সাথে এখনো জড়িয়ে আছে। অন্যদিকে বন্ধুরা এখানে ইউনার রাগ আসতে শুরু করে যে এই গাধাটিকে আমার এখানে কোনো মূল্যবান উপহার দেওয়া উচিত ছিল না, এবং শুরুতে সেই সমস্ত জিনিস আমার এর থেকে ফেরত নিয়ে নেওয়া উচিত ছিল, কারণ এই সমস্ত জিনিসের মূল্য কতটা বেশি না জানি আমি তাকে আর কি না দিয়েছি। ততক্ষণে সেখানে কু চলে আসে যে তার রাগকে শান্ত করার চেষ্টা করতে লাগে, এবং এখানে কু বিশেষ নকশাকারকে দিয়ে বলে ইউনার জন্য একটি বিশেষ পোশাক তৈরি করিয়েছিলেন, যা এখানে ইউনা
দেখেই সেই পোশাকের প্রেমে পড়ে যায় এবং এখানে সে কুয়েকে ধন্যবাদ বলতে লাগে সেই পোশাকের জন্য। এবং আমরা এখানে তারপর অনুষ্ঠানের দিন দেখতে পাই যেখানে সমস্ত মানুষ লাল গালিচায় একসাথে দাঁড়িয়েছিল। প্রত্যেকের এখানে বেশি মনোযোগ শিয়ার ওপর ছিল শুধু আর শুধু তার পোশাকের কারণে, এবং তার বন্ধুরাও এখানে তার পোশাকের খুব প্রশংসা করে এবং তাদের সেই পোশাকের বিষয়ে জানা যেতেই তাদের সবার তো চোখ খোলাই থেকে যায়। কিন্তু ততক্ষণে এখানে প্রবেশ ইউনার হয়, যেখানে সমস্ত ক্যামেরা পার্সনদের মনোযোগ সেখান থেকে সরে যায় এবং সরাসরি ইউনার কাছে চলে যায়। তো তারাও দেখার জন্য যায় যে আসলে এমন কে চলে এলো, এবং সেখানে শিয়া যেমনই ইউনাকে দেখে তার তো জ্ঞানই উড়ে যায় যে ইউনার এই পোশাক এলো কোথা থেকে আর সবাই তার উপর কেন মনোযোগ দিচ্ছে। এবং এখানে চলে যায় শিয়া ইউনার সাথে লাগতে, এবং এখানে ইউনা শিয়াকে ছোট করতে লাগে যে আরে এই পোশাক পরার জন্য ব্যক্তিত্ব লাগে, তুমি তো এই পোশাকের একদম আসল সৌন্দর্যই নষ্ট করে দিয়েছো শিয়া। যা শুনতেই শিয়ার রাগ আসে, কিন্তু সে কিছু করতে পারে না। তবে এখানে জি তাকে আটকে দেয়। সমস্ত ভক্তরা এখানে তাদের দিকে যে দেখছিল, শিয়া এখানে ইউনার সাথে বলতে শুরু করে যে আমি জানতে চাই যে আসলে মিস্টার ড্যানিয়েলের পোশাক তোমার কাছে কিভাবে এলো, কারণ তিনি নিজের পোশাক এখানে খুব কমই কাউকে দেন। তো আমি জানতে চাই যে আসলে এই নকল পোশাক তুমি কোথা থেকে পেলে। আর নকল শব্দ শুনতেই এখানে সমস্ত মানুষ স্তব্ধ হয়ে যায় যে এত বড় অনুষ্ঠানে এখানে মনোযোগ আকর্ষণের জন্য ইউনা একটি নকল পোশাক পরে এসেছে। ইউনা এখানে বলতে লাগে যে দেখো শিয়া, তোমার ফ্যাশনের জ্ঞান এতটাও ভালো নয় যেখানে তুমি নকল আর আসলের মাঝখানের পার্থক্য বলতে পারো, সেজন্য নিজের অপমান না করাও তো বেশি ভালো হবে। এটি শুনতেই তো এখানে তার রাগ আরো বেড়ে যায়, এবং অন্যদিকে এখানে তো সে ইচ্ছা করে ইউনাকে ছোট করা শুরু করে দেয়। এটি বলতে বলতে যে ইউনা ইচ্ছা করে এই অনুষ্ঠানে এসেছে একটি নকল পোশাক পরে, যাতে এখানে সে জিএকে প্রভাবিত করতে পারে এবং আমার থেকে ছিনিয়ে নিতে পারে। কিন্তু এখানে এমনটা হওয়া একেবারেই নয়। ইউনার রাগ চলে আসে এবং সে এখানে সিয়াকে চড় মেরে দেয়, যেখানে সমস্ত মানুষ নিজের ক্যামেরা পুনরায় তুলে ছবি তুলতে শুরু করে দেয়। এই মুহূর্তের সিয়াও তাকে চড় মারতে চাচ্ছিল, কিন্তু এখানে জি তাকে আটকে দেয় এবং ইউনাকে সেখান থেকে যাওয়ার জন্য বলে। কিন্তু ততক্ষণে সেখানে মিস্টার কুয়ের প্রবেশ হয়ে যায় এবং সমস্ত মানুষ এখানে কুয়েকে দেখে স্তব্ধ ছিল, কারণ কু এখানে সাধারণত এমন অনুষ্ঠানে আমন্ত্রণ করার পরেও আসেন না, এমন অনুষ্ঠান এড়িয়ে চলেন। কিন্তু আজ হঠাৎ করে এখানে তিনি কিভাবে এসেছেন। এবং যেমনই মিস্টার কু সামনে এগিয়ে এসে এখানে ইউনার কপালে চুমু খান, যা দেখে এখানে সবার চোখ খোলাই থেকে যায়। এবং শুধু এতটুকুই নয়, তিনি সবার সামনে এটিও বলেন যে কার এত সাহস হলো যে আমার স্ত্রীকে এখান থেকে তাড়িয়ে দিতে চায়। আর স্ত্রী শব্দ শুনতেই সবার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে ইউনার এবং মিস্টার কুয়ের বিয়ে হয়ে গেছে। জি বলতে শুরু করে যে ইউনা, এখন এটি কোনো নতুন নাটক যাতে তুমি এখানে মিস্টার কুয়ে কেউ সাথে নিয়ে নিলে। অন্যদিকে বন্ধুরা তারা তার নকল পোশাকের ব্যাপারে মিস্টার কুয়েকে জানাতে লাগে। কিন্তু ততক্ষণে এখানে ড্যানিয়েলের বোনের প্রবেশ হয়ে যায়, যে এখানে বলে যে সত্যি আমার ভাই এই পোশাক তোমার জন্য বানিয়েছে এবং এই পোশাক তোমাকে মানায়। এই কথা শুনতেই এখানে সমস্ত মানুষ স্তব্ধ হয়ে যায়, এবং তখনই এখানে সে সবাইকে জানাচ্ছিল যে এই পোশাক এখানে কু বিশেষভাবে ইউনার জন্য ড্যানিয়েলকে দিয়ে বলিয়ে বানিয়েছেন। এবং যদি এখনো কারো সন্দেহ থাকে তবে সে গিয়ে এখানে নিজের ফ্যাশনের বোধকে প্রশ্ন করুক এবং গিয়ে ফ্যাশনের ব্যাপারে একটু পড়াশোনা করে নিক তো ভালো হবে। শিয়ার তো এখানে মুখ বন্ধই হয়ে যায়। এবং অন্যদিকে বন্ধুরা এখানে কুয়ের কথায় জিএকে ক্ষমা চাইতে হয়। শিয়ার রাগ চলে আসে যে আসলে আমরা ক্ষমা কেন চাবো, কিন্তু জি জানতো যে সে নিজের চাচা কুয়ের সামনে কিছু বলতে পারবে না, এবং এরই সাথে সাথে শিয়াকেও ক্ষমা চাইতে হয় জোরপূর্বক। যার পরে এখানে শিয়া বুঝতে পেরে যায় যে আজ এই প্রচারের আলো তো এখানে ইউনা চুরি করে নিয়ে চলে গেছে। এবং যখন সেখান থেকে বাড়ি যাওয়ার পালা আসে তখন এখানে জি জোর করে ইউনাকে আটকে তার সাথে কথা বলতে লাগে, তাকে এটি বোঝানোর জন্য যে এখন সে মিথ্যা বলা বন্ধ করে দিক যে তার আর কুয়ের বিয়ে হয়ে গেছে। তখন ইউনা এখানে তাকে বলতে শুরু করে যে দেখো, তুমি তো নিজেকে নিজের চাচার সাথে তুলনাও করো না। তিনি সুদর্শন, ধনী, তার কাছে ক্ষমতা আছে, তার কাছে কোনো জিনিসের অভাব নেই, তো আমি তাকে না কেন বলবো বিয়ে করার জন্য। কু এসে এখানে সবকিছু শুনছিলেন, এবং অন্যদিকে জোর করে এখানে জি ইউনাকে আটকানোর চেষ্টা করে, যেখানে কু এসে জিএকে ঘুষি মেরে দেন এবং ইউনাকে সম্মানের সাথে আচরণ করার জন্য বলেন। জি এর রাগ চলে আসে, সে বলে যে ঠিক আছে, আমি গিয়ে এখানে এই সবকিছু দাদাজিকে জানাচ্ছি। আমিও দেখছি যে যখন দাদাজি জানতে পারবেন যে আপনি কার সাথে বিয়ে করেছেন তখন তিনি আপনার সাথে কি করেন। এবং ইউনা এখানে জিএকে চড় মেরে দেয়, এটি জানাতে জানাতে যে আমি এখানে কুয়েকে বিয়ে করার জন্য অনুরোধ করেছিলাম, আমি তাকে বাধ্য করেছিলাম, তো গুজব ছড়ানো বন্ধ করো তো বেশি ভালো হবে। আর হ্যাঁ, যা করতে চাও করে নাও, আমিও দেখছি যে কে এখানে তোমার পক্ষে থাকে। যখন এখানে মিস্টার কু এবং ইউনা বাড়ি যান তখন ইউনা তাকে প্রশ্ন করে যে তুমি আমাদের কথোপকথন শুনলে। কু হ্যাঁ বলতে শুরু করেন এবং তাকে বলেন যে দেখো, দয়া করে ভুল বোঝাবুঝি তৈরি করো না, আমি তো ব্যাস এখানে জিএকে নিচু দেখাতে চাচ্ছিলাম, এই কারণে আমি ওসব কিছু বলেছি। আমি জানি যে আমি এখানে তোমাকে সম্পূর্ণ ভালোবাসি না, কিন্তু দয়া করে আমাকে সুযোগ দাও, আমাকে সময় আর সুযোগ দাও। সময়ের সাথে সাথে সবকিছু এখানে স্বাভাবিক হয়ে যাবে। এবং এখানে কু ইউনাকে বিশ্বাস করেন, সে তাকে এখানে চুমু খেতে খেতে নিজের উত্তর হ্যাঁ হিসেবে তাকে বলে দেয়। এটি বলে যে আমি তোমাকে জানি আর আমি তোমার উপর পুরো বিশ্বাস করি যে এখানে আমাদের মাঝখানে কখনো ভুল বোঝাবুঝি আসতে পারে না, আর আমি সব সময় তোমার উপর বিশ্বাস করতে থাকবো। অন্যদিকে বন্ধুরা এখানে
পরবর্তী সকালে যেমনই সে অফিসে যায়, জি এখানে দাদাজিকে নিয়ে চলে আসে এবং দাদাজি এখানে কুয়ের ওপর চিৎকার করতে থাকেন যে আসলে এখানে কু এমনটা কিভাবে করতে পারে, এবং সেই সময় এখানে তিনি তাকে অনেক কথা শোনাচ্ছিলেন। তখন এখানে কু সাধারণভাবে বলতে শুরু করেন যে দেখুন, বিয়ে এখন হয়ে গেছে যেখানে জিনিসগুলো পরিবর্তন করা যাবে না, এবং দাদাজি চাচ্ছিলেন যে এখানে মিস্টার কু নিজের স্ত্রীকে তালাক দিয়ে সব কিছু আগের মতো করে দিক, কিন্তু কু এখানে বারণ করে দেয়। তো চাচা এখানে তাকে বলতে শুরু করেন যে ঠিক আছে, তবে তোমাকেও এখানে আমাদের কোম্পানির ওপর অধিকার ত্যাগ করতে হবে, এবং মিস্টার কু এখানে দাদাজিকে মনে করিয়ে দেন যে এই কোম্পানি এখানে সামনে এগিয়ে নেওয়ার পেছনে তার মা ছিলেন, তো তারপর অধিকারও এখানে তার বাবার পর তার মায়েরই জন্মায়, এবং তিনি তাকে সেই সময়ের কথা মনে করিয়ে দিচ্ছিলেন যখন এখানে সমস্ত মানুষ কুয়ের পেছনে পড়েছিল, তার জীবনের পেছনে পড়েছিল, যাতে এখানে সে কোম্পানির মালিকানা না পেতে পারে। কিন্তু এখন যখন তার কাছে ক্ষমতা আছে, তো সে ক্ষমতার অপব্যবহার করছে না আর না কাউকে করতে দেবে। দাদাজির এখানে রাগ চলে আসে, তিনি বলতে শুরু করেন যে তুমি নিজের ভাগ্নের জীবন নষ্ট করে দিয়েছো তারই বান্ধবীর সাথে বিয়ে করে, এবং তখন মিস্টার কু এখানে তাদের সত্য জানাচ্ছিলেন যে কিজি এটি জানিয়েছে যে সে নিজের বাগদত্তার উপরই বিশ্বাসঘাতকতা করছিল। আপনারা আমার সম্মানের কথা বলছেন, কিন্তু এর সম্মানের কি? এ তো নিজের সম্মানকে নিজের হাতে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সে সেই বাগদত্তাকে ধোঁকা দিয়েছে যে শুরু থেকে এখানে তার সাথে ছিল, এবং এত সবকিছুর পরেও আপনারা এখানে চাচ্ছেন যে সবকিছু আগের মতো হয়ে যায়। তো একেবারেই না, জিনিসগুলো পরিবর্তন হওয়ার নয়, এবং নিজের শেষ সিদ্ধান্ত নিয়ে কু সেখান থেকে চলে যান, যেখানে জি দাদাজির কাছে নালিশ করতে শুরু করে দেয়, এবং দাদাজিও তাদের মধ্যেই একজন ছিলেন যারা চাচ্ছিলেন না যে কু এই কোম্পানি পাক, এবং তাদের তো ব্যাস উসিলা চাই কুয়েকে বের করার। তো তিনি জিএকে এটাই বোঝাচ্ছিলেন যে তুমি চিন্তা করো না, আমরা কোনো না কোনো রাস্তা তো অবশ্যই বের করেই নেব। এবং এখানে ততক্ষণে চলে আসে জিয়া, যেখানে জিয়ার তো এটি বোঝা হয়ে যায় যে তার এই বাড়িতে কোনো মূল্য নেই, কারণ দাদাজি তো এখানে তাকে অবহেলা করে দেন। কিন্তু যেমন আমরা এখানে দেখতে পাই ইউনাকে যে অফিসে আসে এবং সমস্ত মানুষ দেখে তার সম্পর্কে কথা বলতে শুরু করে দেয় যে কিভাবে এখানে জি তার সাথে ভুল করেছে। জি অফিসে উপস্থিত ছিল, যেখানে সে এসে সবার ওপর চিৎকার করতে শুরু করে দেয় যে তোমরা কি এখানে কাজ করার জন্য আসো নাকি আলোচনা করার জন্য আসো। অন্যদিকে সে ইউনার কাছে চলে যায় তাকে ক্ষমা করার জন্য, তাকে এটি বোঝাতে বোঝাতে যে সে ইউনাকে ক্ষমা করছে, তো তারপর তারা আগের মতো সমস্ত জিনিস করতে পারে। এবং ইউনা এখানে হাসতে শুরু করে, বলে যে নিজে ভুল করছো আর নিজে আমাকে ক্ষমা করছো। তোমার মনে হয় না যে গিয়ে তোমার একবার নিজের মস্তিষ্কের পরীক্ষা করিয়ে নেওয়া উচিত? ক্ষমা তোমার এখানে আমার কাছে চাওয়া উচিত। তবে যাই হোক, চাইলেও আমি ক্ষমা করব না। আর হ্যাঁ, আমি এখানে আমার স্বামীর সাথে দেখা করার জন্য এসেছি, তো দয়া করে আমার আর আমার স্বামীর মাঝখানে না আসলে বেশি ভালো হবে। এমন কথা বলে সেখান থেকে সে চলে যায় কুয়ের সাথে দেখা করার জন্য, যার পরে এখানে তার ইতিমধ্যে সেই দাদাজির কথা জানা হয়ে গিয়েছিল। কু এখানে ইউনার সাথে বলেন যে দেখো, ওসব কিছু আমি সামলে নেব। এমনিতেও আমি এখানে আমার পরিবারকে খুব ভালোভাবে জানি যে কে এখানে কোনো জিনিসের জন্য এখানে সামনে এগোতে চায় আর কে কাকে নিচে নামাতে চায়। এবং ইউনা এখানে তাকে শুভকামনা জানাচ্ছিল যাতে সে নিজের পরিবারের সদস্যদের সাথে ভালোভাবে লড়াই করতে পারে। অন্যদিকে যখন মিস্টার কু যাচ্ছিলেন, তখন এখানে জি তাদের আর্টকে নিচে দেখানোর চেষ্টা করতে লাগে যে কিভাবে এখানে ইউনা তাকে 10 বছর ধরে পছন্দ করে এসেছে, যার মানে এখানে সে তাকে এখনো ভালোবাসে, এবং সে কুয়ের সাথে শুধু এই কারণে আছে যাতে এখানে সে জিএকে ঈর্ষান্বিত করাতে পারে। সে শেষ পর্যন্ত এখানে জিএর সাথেই আসবে, কিন্তু এখানে জিএর কি জানা যে ইউনার পুনর্জন্ম হয়েছে, এবং ইউনা জিএর আসল রূপ ইতিমধ্যে জানতে পেরে গেছে। তো সে নিজেকে পুনরায় একবার কেন মৃত্যুর মুখে নিজে ঠেলে দিতে চাবে। এবং অন্যদিকে এখানে থাকে শিয়া, যে ইউনার ওপর রাগ করার জন্য আসে। এ বলে যে তুমি এখানে জিএকে এখন কতক্ষণ আমার থেকে ছিনিয়ে চলবে, অন্তত তাকে 1-2 দিন বাড়িতে শান্তিতে আসতে দাও। ইউনা বলে যে এটি তুমি কি বলছো? আমি এখানে জিএর সাথে দেখা করেছিলাম কিছু সময় আগে অফিসে, এবং তারপর বা তার আগে আমি তার মুখও দেখিনি। তুমি আমার ওপর দোষারোপ করা তো বন্ধ করো। কিন্তু শিয়ার বিশ্বাস ছিল যে এখনো এখানে জি তার সাথে বিশ্বাসঘাতকতা করছে ইউনার সাথে। তো এখানে কুয়ের সাথে বলে কোনো ব্যাপার না, আমি তোমাকে তোমারই হবু বরের আসল রূপ দেখিয়ে দিচ্ছি। এবং এমন কথা বলে এখানে সে তাকে নিয়ে ক্লাবে চলে যায়, যেখানে জি নিজের পুরো রাত আলাদা আলাদা নারীদের সাথে কাটাচ্ছিল, এবং এখানে তার নিজের চোখের সামনে সমস্ত সত্য দেখতে পাওয়া যায়। ইউনা আর কুতো বসে যান নাটক দেখার জন্য, তারাও এখানে পান করতে করতে যাচ্ছিলেন, যেখানে তাদের সরাসরি অভিনয় দেখতে পাওয়া যাচ্ছিল যে কিভাবে এখানে শিয়া জিয়ের ওপর চিৎকার করছে, আর জিয়ের তো এখানে কিছু যায় আসে না। সে প্রকৃতপক্ষে নিজে তার ওপর চিৎকার করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এখানে শিয়া এত সহজে তো জিএকে ছেড়ে দেবে না, কারণ বাড়ি তো ছেড়ে দিয়েছে, এখন জিএকে ছাড়বে তো তার কাছ থেকে সবকিছু চলে যাবে। এবং এখানে সে তাকে খুব ভালোবাসার সাথে বোঝায়, যার পর জি এখানে মদ্যপ ছিল, সেজন্য সে এখানে তার সাথে লেপটে যাওয়া শুরু করে দেয়, এবং বলে যে ঠিক আছে, এখন থেকে আমি তোমাকে রাগাবো না। এবং যেমনই এখানে পরবর্তী সকাল হয়, জি এখানে জিনিসগুলো পরিষ্কার করতে লাগে। শিয়ার সাথেও যে সেদিন এখানে সে শিয়ার সাথে বাগদানার বিয়ে করার জন্য এই কারণে বলেছিল যাতে এখানে সে ইউনাকে ঈর্ষান্বিত করাতে পারে, যাতে সে ইউনাকে তার যোগ্যতা দেখাতে পারে। এই সব কিছু শোনার পর এখানে সে অবাক হয়ে যায় এবং বলে যে এর মানে তুমি আমার সাথে এখন পর্যন্ত যা যা প্রতিজ্ঞা করেছিলে ওসব কিছু মিথ্যা ছিল। জি বলে যে দেখো, আমার জানা ছিল না যে জিনিস
জিনিসগুলো এভাবে ঘুরে যাবে আর আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। আমার নিজের জীবন আছে যা আমি আমার মতো করে কাটাতে চাই, সেজন্য এখানে আমি সেই বাগদান ভাঙছি। সেদিন আবেগের বশে এসে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। এর মানে এটি তো নয় যে আমি সত্যি তোমার সাথে বিয়ে করব। এবং এমন কথা বলে সেখান থেকে সে চলে যায়, যেখানে সিয়া জানতো যে না, সেই বাগদান এত সহজে ভাঙতে দিতে পারে না। অন্যদিকে বন্ধুরা, এখানে থাকে দাদাজি আর জি, যারা মিলে এখানে সম্পূর্ণভাবে কুয়ের বিরুদ্ধে চলে যান। এবং কু এখানে বুঝে যায় যে ডিরেক্টরদের বোর্ডেও তার সাথে কেউ দেওয়ার মতো নেই, কারণ এই সব কিছু ইতিমধ্যে এখানে আগে থেকে পরিকল্পনা করা থাকে। ততক্ষণে সেখানে ইউনা চলে আসে, যার এই জিনিসের ব্যাপারে ইতিমধ্যে আগে থেকে জানা ছিল যে সবকিছু হওয়াই আছে। এবং সেই সময় এখানে জিয়ের মনে হচ্ছিল যে এখন তো ইউনা তার কাছে ফিরে আসবে, কারণ কুয়ের কাছে কোনো সামাজিক অবস্থান যে বেঁচে নেই। কিন্তু এখানে ইউনা তাকে জানায় যে দেখো, আমি কুয়েকে এখানে তার ব্যক্তিত্বের জন্য ভালোবাসি, না যে তোমার মতো অদ্ভুত ব্যক্তিত্বের জন্য যে এখানে টাকার পেছনে ছোটে আর ধোঁকা দেওয়াকে সাধারণ মনে করে। আমি এমন মানুষের সাথে তো কখনো থাকবো না। এবং সেখান থেকে সে কুয়েকে নিয়ে চলে যায়। অন্যদিকে বন্ধুরা, এখানে যেমনই জিয়ের মা জানতে পারেন যে কুয়েকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে, চাচি তো এখানে খুব খুশি হয়ে যান। সিয়া লুকিয়ে তাদের কথা শুনছিল আর বুঝে যায় যে এখন সব কিছু এখানে জিয়ের কাছে আছে, যার মানে সে তাকেও যে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে নিজের কাছে নিয়ে আসবেই। কিন্তু এখানে যেমনই চাচি বিয়ের কথা বলতে লাগেন, জি নিজের মাকে প্রতিজ্ঞা করছিল যে সে যে কোনো কিছু করে এখানে ইউনাকে পুনরায় প্রভাবিত করবে এবং পুনরায় এই বাড়িতে বিয়ে করিয়ে অবশ্যই নিয়ে আসবে। আর এটি শুনে তো এখানে সিয়ার রাগ চলে আসে। অন্যদিকে বন্ধুরা, এখানে তারা সবাই একটি অনুষ্ঠানে যান, যেখানে ইউনা আর মিস্টার কু যেমনই আসেন সমস্ত মানুষ তাদের কাছে চলে যায়। এবং অনেক মানুষ চাচ্ছিলেন যে কু এখানে তাদের সাথে কাজ করুক। তারা তো নিজের অর্ধেকের বেশি শেয়ার কুয়েকে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু কু এখানে তাদের জানাতে শুরু করেন যে সে একটি নতুন কোম্পানি খুলবে, সে ইউনার নামের অধীনে, যেখানে তারা সবাই তার ব্যবসায়িক অংশীদার অবশ্যই হতে পারে। এবং অন্যদিকে তর্কাতর্কি শুরু হয়ে যায় ইউনার এবং সিয়ার, যেখানে সিয়া নিজে তো পড়েও কিন্তু ইউনাকে নিয়ে পড়ে। এবং হাসপাতালে এখানে জানা যায় যে সিয়া 2 মাসের গর্ভবতী। তখনই এখানে জিয়ের রাগ চলে আসে এবং সিয়াও তাকে মিথ্যা বলেছিল যে ইউনা এই সবকিছু জানে এবং সেজন্য ইউনা আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছে। তো তারা ঝগড়া করার জন্য এখানে ইউনার কাছে চলে যায়। কিন্তু ইউনা এখানে এমনটা জানায় যে তার তো কিছু মনেও নেই। এবং তখন এখানে জি খুশি হয়ে যায়। জি তখন তাকে জানাতে লাগে যে আমি তোমার ছোটবেলার প্রেমিক। এবং শিয়া বুঝে যায় যে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ইউনা বলে যে দেখো মিস্টার, আমি তোমাকে চিনি না আর তুমি আমার ছোটবেলার প্রেমিক নও। আমার স্বামী আমার ছোটবেলার প্রেমিক, যে মিস্টার কু। আমরা দুজনে ছোটবেলা থেকে একসাথে ছিলাম। কুয়ের কাছে জিজ্ঞাসা করতে লাগে যে আচ্ছা তোমাদের বিয়ে কিভাবে হলো? ইউনা বলে যে এভাবে কিভাবে হতে পারে না, আমরা ছোটবেলা থেকে একসাথে, আমাদের বাগদান কবেই হয়ে গেছে আর আমাদের বিয়েও। এই সবকিছু শুনে তো এখানে জিয়ের অবাক হওয়া থাকে যে ইউনারের মধ্যে কোনো জিনিস মনে নেই। এবং জিয়া এখানে তাকে বলে যে দেখো, আমার সাথে জীবন কাটিয়ে নেবে তো বেশি ভালো হবে। কিন্তু এখানে সে তাকে সেখানেই ছেড়ে সেখান থেকে চলে যায়। এটি বলে যে আমার মাথা খারাপ করো না। কিন্তু এখানে মিস্টার কু জানতেন যে ইউনা শুধু আর শুধু অভিনয় করছে, তো সে তাকে এখানে নাটক বন্ধ করার জন্য বলে। অন্যদিকে এখানে ছিল জি, যে সিয়ার কাছে জিজ্ঞাসা করছিল যে সে তাকে ভালোবাসে নাকি তার টাকাকে ভালোবাসে। এবং সিয়া এখানে বলে যে অবশ্যই আমি তোমাকে ভালোবাসি না, যে তোমার টাকাকে, আর কঠিন সময়ও তোমার সাথে থাকবো। এবং তখন এখানে সে গিয়ে তাকে জানায় কুয়েকে কোম্পানি থেকে বের করার কারণে এখানে তাদের লাভ খুব কমে গেছে। আস্তে আস্তে এখানে সমস্ত বিনিয়োগকারীরাও নিজেদের বিনিয়োগ বের করে নিয়েছেন এবং তারা কুয়ের নতুন কোম্পানিতে এখানে বিনিয়োগ করতে চান, যার মানে এখন এখানে আমাদের কোম্পানি দেউলিয়া হতে চলেছে। আর এটি শুনতেই এখানে শিয়া নিজের আসল রূপ দেখিয়েই দেয়, অর্থাৎ এখানে সে জি এর ওপর চিৎকার করা শুরু করে দেয়, যার থেকে জি বুঝে যায় যে সে তার কাছে তার জন্য নয়, বরং তার টাকার জন্য আছে এবং তাকে সেখানেই পরিত্যাগ করে চলে যায়। যেখানে শিয়া এখন গর্ভবতীও ছিল আর এখন এখানে তার কাছে কোনো সমর্থনও ছিল না। সে পুরো দিন এখানে কোম্পানির বাইরে দাঁড়িয়ে তামাশা করছিল। এই উপায়ে এখানে তাদের দুজনকে তাদের নিজেদের কর্মের সাজা মেলে। আর ওদিকে আমরা এখানে দেখতে পাই ইউনাকে আর কুয়েকে, যাদের এখানে অবশেষে বিয়ে হচ্ছিল। এবং এই বিয়ের দৃশ্যের সাথেই এই নাটক এখানেই শেষ হয়ে যায়।